হঠাৎ এক গভীর রাতে ব্যস্ততম কলকাতার নির্জন এক রাস্তায় খুন করা হয় শহরের সবচেয়ে সৎ আর সাহসী অফিসারকে। শহরের মানুষদেরকে যে পুলিশ নিরাপত্তা দেয় সেই পুলিশ সদস্য খুন হবার পরও যখন পুলিশ চুপ করে থাকে, তার মানে এই খুনে এমন কারো হাত আছে যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার একদম বাইরে। তাই লোক দেখানো এক তদন্তের জন্য ডেকে আনা হয় আর এক সৎ আর নিষ্ঠাবান অফিসার অর্জুনকে। তবে কেউ এটা কখনো ভাবতেও পারেনি লোক দেখানো এই তদন্তই হয়ে দাঁড়াবে তাদেরই গলার কাটা। অবশ্য অর্জুন নিজেও বুঝতে পারেনি সে কেঁচো খুঁড়তে গিয়ে বের করে নিয়ে আসবে এমন এক অজগরকে যে সাধারণ মানুষের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে যুগের পর যুগ খেলে যাচ্ছে রাজনীতির নোংরা এক খেলা। রাজনীতির এই খেলায় কেউ মুহূর্তেই রাজা হচ্ছে, তো কেউ বহু বছরের রাজত্ব ছেড়ে হঠাৎই বলি হচ্ছে নিজের খুব আপন কারো হাতে। কারণ এখানে বিশ্বাস নিতান্তই বিলাসিতা, কে আপন আর কে পর তা বুঝে ওঠা দায়। ক্ষমতার লোভ আর হিংসার ভয়ানক এই খেলায় সবাই যেন এক একটা মানুষ রূপী পশু। তবে কেউ যেটা জানতো না তা হলো রাজনীতির আড়ালে এই শহরে গড়ে উঠেছে এমন এক পাপের রাজ্য যা কেউ কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। আইপিএস অফিসার অর্জুন যখন সেই পাপে ভরা রাজ্যের খবর পেয়ে যায়, ঠিক তখনই শুরু হয় ক্ষমতা বদলের ভয়ানক এক খেলা। আলোপূর্ণ এই শহরের অন্ধকারে এমন কি পাপ চলছে যার জন্য জান দিতে হয়েছিল 4000 মানুষকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আর এই খেলার আসল মাস্টার মাইন্ডের শেষ পরিণতি জানতে ভরপুর সাসপেন্স, ভয়ানক সব টুইস্ট আর ক্রাইম থ্রিলে ভরা শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। রাত তখন বেশ গভীর। ইন্সপেক্টর হিমেল আর অবন্তিকা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। অবন্তিকার কপাল ফেটে রক্ত পড়ছে। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিলে হিমেলদের গাড়িটা কয়েকটা পোল্টি খেয়ে ছিটকে গিয়ে পড়ে। অবন্তিকা কোনো মতে গাড়ি থেকে বের হয়ে আইপিএস অফিসারকে কল দিয়ে বলে, স্যার, আমাদের উপর অ্যাটাক হয়েছে। ওরা আমাদের জন্য ওত পেতেছিল। আপনার সন্দেহই ঠিক, কেউ আমাদের ইনফরমেশন লিক করে দিয়েছে। আমার মনে হয় হিমেল স্যার মারা গেছে। আইপিএস অফিসার বলে, তুমি ওখানেই থাকো, আমি পুলিশের টিম পাঠাচ্ছি। কল কেটে অবন্তিকা গাড়ি দিকে এগিয়ে গেলেই হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে অবন্তিকার মাথায় আঘাত করে। অবন্তিকার জ্ঞান ফিরে দেখে তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার সামনের চেয়ারে ইন্সপেক্টর হিমেল বসে আছে, পাশেই একটা ভিডিও ক্যামেরা রাখা। হিমেল অবন্তিকার দিকে পিস্তল তাক করে বলে, তোমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি বলো এসআইটির প্ল্যান কি ছিল। অবন্তিকা বলে, অর্জুন স্যার যখন কলকাতায় এলো। হিমেল তাকে থামিয়ে দিয়ে বলে, না, আগে সপ্তর্ষি স্যারের গল্প বলো। গল্পটা তো সেখান থেকেই শুরু হয়েছে। অবন্তিকা বলে, গল্পের শুরুটা হয়েছিল একটা ভুল কিডন্যাপিং দিয়ে। গল্প চলে আসে 5 মাস আগে। দুইটা লোক স্কুলের বেশ দূরে একটা রাস্তায় বাচ্চা কিডন্যাপ করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চা দুটো দেখতে প্রায় একই রকমের। তাই তারা বুঝতে পারছিল না কোন বাচ্চাটাকে কিডন্যাপ করতে পাঠানো হয়েছে। কোনো মতে একটা বাচ্চাকে টেম্পোতে উঠিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। নাতির কিডন্যাপিং এর খবর পেয়ে বেশ রেগে হাজরাদা পার্টি অফিসে এসে মিনিস্টার বরুণকে বলে, আমি জানি না কি হয়েছে, এই মুহূর্তে আমার নাতি যেন বাসায় ফিরে আসে। বরুণ উঠে এসে বলে, আপনি একটু শান্ত হন, আমি দেখছি কি করা যায়। হাজরা বলে, আমাকে বাকিদের মতো বোকা ভেবো না, আমি চাইলে এখনই পার্টির হাইকমান্ড থেকে সিএম পর্যন্ত সবাইকে এখানে আনতে পারি। বরুণ রুমের সবাইকে বলে, তোমরা একটু বের হও, আমি হাজরার সাথে কথা বলতে চাই। সবাই বের হয়ে গেলে হাজরা বলে, আমি নিশ্চিত আমার নাতির কিডন্যাপের পেছনে বাঘার হাত আছে। তুমি ওই বাঘাকে পেলে পুষে বড় করেছো, তাই তুমি ওকে সাবধান করে দিও। আমার নাতি যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না। হয়তো রাজনীতি থেকে আমি সরে গেছি, কিন্তু ভুলে যেও না তোমার অনেক আগেই আমি এই লাইনে ছিলাম। কাল সকালের মধ্যে আমার নাতিকে না পেলে তুমি আর তোমার বন্ধুদের সব দুর্নীতির খবর পত্রিকায় পাবে। বরুণ বেশ শান্তভাবে বলে, আপনি নিশ্চিন্ত হন, আপনাদেরকে খোঁজার জন্য আমি সবচাইতে ভালো অফিসারকে এই কেসের দায়িত্ব দিব। সাথে সাথেই পুলিশ হেডকোয়ার্টারে সপ্তর্ষিকে ডেকে ডিআইজি বলে, তুমি নিশ্চয়ই জানো এখানে তোমাকে কেন ডাকা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে খুঁজে বের করো। আমি যতদূর জানি বাঘার লোকজন এই কিডন্যাপিং এর পেছনে জড়িত। সপ্তর্ষি বলে, তাহলে কেসটা তো অনেক সহজ, বাঘাকে তুলে এনে কানের উপরে কটা দিলেই তো হলো, তাহলে সে বাচ্চাকে দিয়ে দিবে। ডিসি হেসে বলে, তুমি মনে হয় বাঘার সম্পর্কে কিছুই জানো না। 1994 সালে বাঘা যখন প্রথম কলকাতায় আসে তখন তার বয়স ছিল 13 থেকে 14 বছর। বাঘার আসল নাম শঙ্কর। হাওড়ার একটা ফুল মার্কেটে শঙ্কর দিন মজুরের কাজ শুরু করে, কিন্তু শঙ্করের মায়ের দিকে সেখানকার লোকাল গ্যাং লিডার বুলবুল দাসের কুনজর ছিল। এমন
এমন পরিস্থিতিতে শঙ্কর একদিন বুলবুলকে বলে আমার মায়ের দিকে চোখ তুলে তাকাবে না, কিন্তু বুলবুল উল্টা শঙ্করকে জোরে একটা চড় মারে। তখনই শঙ্কর ঠিক করে যেভাবেই হোক বুলবুলকে শায়েস্তা করবে। এই ঘটনার কয়েকদিন পরে বুলবুল যখন নদীর ঘাট থেকে উঠে আসছিল, শঙ্কর সুযোগ বুঝে বুলবুলের পেটে চাকু মেরে দেয়। বুলবুল মারা গেল। শঙ্কর তার রাগ সামলাতে না পেরে বুলবুলকে একের পর এক চাকু মারতেই থাকে। বুকে এত সাহস নিয়ে হাওড়ার মতো ছোট একটা জায়গায় শঙ্কর আর কতদিনই বা থাকবে। 11 বছর পর শঙ্কর একাই সে সময়কার কলকাতার মাফিয়া আসলামের এলাকায় আসে। শঙ্কর একে একে আসলামের সকল লোকদেরকে মেরে ফেললে আসলাম বড় একটা চাকু নিয়ে শঙ্করের দিকে তেড়ে আসে, কিন্তু শঙ্করের তীক্ষ্ণ বুদ্ধি আর হিংস্রতার কাছে আসলামও হেরে যায়। আসলাম মারা যাওয়ার পরে শঙ্করের এমন হিংস্রতার কারণে সবাই তাকে বাঘা বলে ডাকতে শুরু করে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত কলকাতায় যত অপরাধী হোক না কেন সবগুলোর সাথে বাঘা কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকে। অপরদিকে বাঘা যখন তার মাকে গীতা পাঠ করে শোনাচ্ছিল, তখনই তার এক লোক এসে বলে বরুণ দা কল দিয়েছে। বাঘা বরুণের কল রিসিভ করে বলে আমরা কোনো বাচ্চাকে কিডন্যাপ করিনি, আর আমার দলের লোকেরা আমাকে না বলে এই কাজ করার সাহস পাবে না। বরুণ বলে হাজরা পার্টির অনেক পুরনো মেম্বার, বাচ্চাটাকে না পাওয়া গেলে পানি এবার অনেক দূর পর্যন্ত গড়াবে। ডিআইজি সপ্তর্ষিকে বলে আজকাল বাঘার সব কাজকর্ম সাগর তালুকদার আর রঞ্জিত ঠাকুর করে। বাঘা বরুণের কল রেখে সাগরকে ডেকে বলে কার এত বড় সাহস, কলকাতায় আমাকে না জানিয়ে কিডন্যাপ করেছে। সাগর বান্টু নামের একজনকে কল দিয়ে জিজ্ঞেস করে তোর এলাকায় একটা বাচ্চা কিডন্যাপ হয়েছে, 10 মিনিটের মধ্যে খোঁজ নিয়ে জানাবি কিডন্যাপটা কে করেছে। সাগর আর রঞ্জিতের বন্ধুত্ব এতটাই গভীর যে এরা একে অপরের জন্য জীবন দিতেও প্রস্তুত। সপ্তর্ষি ডিআইজিকে বলে চিন্তা করবেন না, এরা ওয়াশিং মেশিনের মতো কাজ করে ফেলবে, কাপড় ধোয়াও হয়ে যাবে কিন্তু কেউ টেরও পাবে না। সপ্তর্ষিটার টিম নিয়ে কিডন্যাপ হওয়া বাচ্চাটার বন্ধুকে থেকে জিজ্ঞেস করে তুমি কি বলতে পারবে ওরা দেখতে কেমন ছিল। ছেলেটা বলে তাদের মধ্যে একজনের নাম ছিল কুলফি। অপরদিকে রঞ্জিত সে কিডন্যাপারদেরকে উল্টা করে ঝুলিয়ে রেখেছে। কিডন্যাপাররা বলে আমরা ভুল করে অন্য বাচ্চাকে কিডন্যাপ করে ফেলেছি, আজকের মতো আমাদেরকে মাফ করে দিন, সুযোগ পেলে আপনাদের কথা মতো কাজ করে দিব। রঞ্জিত কুলফিকে বলে তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না, আজকের মতো ছেড়ে দিলাম। সপ্তর্ষি টিমের সবাইকে নিয়ে হাজরার বাসায় অপেক্ষা করছে যে কিডন্যাপার কখন কল দিবে। তখনই হাজরার নাতি বাসায় ফিরে আসলে সপ্তর্ষি বেশ অবাক হয়ে যায়। পরের দিন সকালে ডেমোক্রেটিক পার্টি নেতা নিবেদিতা সংবাদ সম্মেলন করে বলে ক্ষমতায় থাকা পার্টির একজনের নাতি কিডন্যাপ হয়ে গেল, 12 ঘন্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করলো, অথচ গত 30 বছর ধরে রাজ্যে 4000 মানুষ গায়েব হয়ে গেছে, তাদের ব্যাপারে পুলিশের তেমন কোনো মাথা ব্যথাই নেই। এই ব্যাপারে সিএম সুশান্তকে অবশ্যই জবাব দিতে হবে। সুশান্ত অপোজিট পার্টি নেত্রী নিবেদিতার এসব কথা শুনে বেশ রেগে যায়। বরুণ বলে সুশান্ত দা সপ্তর্ষিকে যখন নিয়ে এসেছি তখন ওকে দিয়ে কিছু একটা করাতে হবে, ওর নামে কোনো দাগ নেই, জনগণও দেখুক আমরা তাদেরকে নিয়ে কতটা ভাবি। ডিআইজি সপ্তর্ষিকে বলে পুলিশের ইমেজ দিন দিন নিচে নেমে যাচ্ছে, তুমি বাঘার ব্যাপারে কিছু করছো না কেন, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, বাঘার ব্যাপারে মানুষের মধ্যে যে ভয় আছে সেটা দূর করো। অপরদিকে নদীর পারে সরকারিভাবে একটা জাহাজের নিলাম হচ্ছে, তখনই সেখানে বাঘা তার লোকজনদেরকে নিয়ে আসলে নিলামে আসা বাকি লোকজনগুলো সেখান থেকে চলে যায়। সবাই চলে গেলে বাঘা নিলামের লোকদেরকে বলে আমি একটু দেরি করে ফেলেছি। বাঘা ইশারা করলে সাগর নিলামের সব পেপার গুলো নিয়ে পুড়িয়ে ফেলে। বাঘা জাহাজের মালিকের 5 কোটি টাকা দিয়ে বলে তাহলে ডিল ফাইনাল। জাহাজের মালিক আগারওয়াল বলে এই জাহাজ আনতে আমাকে অনেক খরচ করতে হয়েছে, তোমার দাদাগিরি অনেক হয়েছে আর না। বাঘা পিস্তল বের করে বলে হয় টাকা নাও না হয় গুলি খাও। আগারওয়াল বলে গত 4 বছর ধরে অনেক সহ্য করেছি, তুমি যদি চাও এভাবে জাহাজ আমদানি করতে তাহলে সরকারি অফিসে গিয়ে ফর্ম জমা দাও। ফর্ম পূরণ করবে কিভাবে, সেখানে তো বাবার নামের দরকার হয়, কিন্তু তোমার তো সেটা নেই। সাথে সাথেই বাঘা আগারওয়ালকে চড় দিলে সে মাটিতে পড়ে যায়। বাঘা একটা চেয়ার এনে সজোরে আগারওয়ালের মাথায় আঘাত করলে সে সেখানেই মারা যায়। বাঘা চলে গেলে সাগর আর রঞ্জিত বাকি লোকদেরকে নিয়ে আগারওয়ালের লাশ সেখান থেকে সরিয়ে ফেলে। বাঘা বাসায় এসে দেখে তার মা মারা গেছে। মায়ের পাশে বসে বাঘা বলে কষ্টটা আজ শেষ হলো, এখন আরামে ঘুমিয়ে থাকো। বাঘা তার স্ত্রীকে বলে টিনাকে খবর দাও তার দাদি আর নেই। সাগর যখন তার স্ত্রী মঞ্জুলিকার সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তখনই এক লোক এসে বলে বাঘার মা মারা গেছে। সাগর মন খারাপ করে বলে বুড়িটা আর যাওয়ার সময় পেল না। মুভির প্ল্যান ক্যান্সেল হওয়ার কারণে মঞ্জুলিকার মনটাও খারাপ হয়ে যায়। বাঘার দলের বাকি লোকজনদের অবস্থা দেখে মনে হচ্ছে বাঘার মা মারা যাওয়ায় তারা বেশ খুশি। সাগর আর রঞ্জিত যখন বাঘার বাসায় আসে তখন কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলে নেয়। মৃত্যুর খবর পেয়ে শহরের সব বড় বড় বিজনেসম্যান আর রাজনীতিবিদরা তার বাসায় আসে। কিছুক্ষণ পর বরুণ বাঘার বাসায় এসে একটা চেয়ার নিয়ে তার পাশে বসে। বাঘার মাথায় হাত রেখে বরুণ বলে তোমার মা খুব ভালো মানুষ ছিল, কিন্তু বাঘার মুখ দেখে বোঝা যাচ্ছে বরুণের এমন হাত রাখায় বাঘা বেশ বিরক্ত। বরুণ বলে যা হওয়ার হয়ে গেছে, এসব ভেবে আর কি হবে, ভেতরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। এই মুহূর্তে এমন কথা শুনে বাঘা বেশ অবাক হয়ে যায়। বাঘা তার ছেলে চিনাকে বলে তাদের
খেয়াল রাখো, আমি একটু কথা বলে আসছি। বাঘা ভেতরে গেলে বরুণ বলে পরিস্থিতি অনেক খারাপ আর অপোজিট পার্টির লোকজন সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। বাঘা বলে কেন, নির্বাচনের আগে তো এমনই হয়। আর ওই মহিলা নিবেদিতার একটু নাকে কান্না করার অভ্যাসও আছে। বরুণ বলে কিন্তু এবার সত্যি সত্যি জনগণের মনে আমাদের নিয়ে রাগ আছে, তাই মেঘ জমার আগেই বৃষ্টি হওয়ার ব্যবস্থা করো। বরুণ আলমারি থেকে একটা ফটো ফ্রেম বের করে সেটা মুছতে মুছতে বাঘাকে বলে নতুন এক অফিসার এসেছে, তার নাম সপ্তর্ষি। সপ্তর্ষি তোর কয়েকটা আড্ডায় রেড দিয়ে কয়েকটা লোকজনকে ধরবে, তুই তো লোকজনকে বলবি তার জন্য কোনোভাবেই মুখ না খোলে। আমি কয়েক মাস পরে সবাইকে জেল থেকে ছাড়িয়ে আনবো। এসব ঘটনায় জনগণের নজর অন্যদিকে চলে গেলে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। সপ্তর্ষি কোথায় যাবে, কখন কোথায় রেড করবে, সব খবর আমি তোদেরকে দিয়ে দিব। ছবিটা মোছা হয়ে গেলে বরুণ বলে এই ছবির মতো রাজনীতিবিদদের ইমেজটাও ক্লিন রাখতে হয়। আর এই মাস থেকে তুমি পার্টিতে 60% থেকে বাড়িয়ে 70% দিবে। কি করবো বলো, সামনে ইলেকশন, ক্যাম্পেইনের খরচ আমি জানি তুই ঠিকই সামনে নিবি। বরুণ বাঘার বাসা থেকে বের হয়ে আসলে পাশের ছাদ থেকে একটা মেয়ে তাদের সবার ছবি তুলে নেয়। সন্ধ্যায় সপ্তর্ষি ইন্সপেক্টর হিমেলকে নিয়ে থানায় আসে। সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ বলে খবর পেয়েছি লোকাল বিজনেসম্যান আগারওয়ালকে বাঘার লোকজন কিডন্যাপ করেছে। নদীর ঘাটে আগারওয়াল আর বাঘার মাঝে বেশ ঝগড়া হয়েছিল। আমাদের ধারণা এতক্ষণে বাঘা আগারওয়ালকে মেরে ফেলেছে। সাথে সাথেই সপ্তর্ষি ইন্সপেক্টর অবন্তিকাকে নিয়ে আগারওয়ালের বাসায় আসে, কিন্তু আগারওয়ালের মেয়ে বলে আমার বাবা কিডন্যাপ হয়নি, ব্যবসার কাজে বাইরে গেছে। আগারওয়ালের পরিবারকে দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই তাদেরকে কোনো হুমকি দেওয়া হয়েছে। অপরদিকে সাগর দলের লোকজনদেরকে জিজ্ঞেস করে আগারওয়ালের লাশ কোথায়। তারা বলে বাঘার মা মারা যাওয়ায় লাশটা সমুদ্রে ফেলার সুযোগই পায়নি, লাশ এখনো গাড়িতেই আছে। আগারওয়ালের বাসা থেকে বের হয়ে অবন্তিকা সপ্তর্ষিকে বলে স্যার বাঘার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। সপ্তর্ষি বলে প্রথমে বাচ্চা, তারপর এখন আগারওয়াল, সবার প্রথমে মানুষের মন থেকে বাঘার ভয়টা দূর করতে হবে। সাগর আর রঞ্জিত বাকি সব লোকজনদের সাথে আগারওয়ালের লাশ নিয়ে নদীর ঘাটে আসে। প্রায় প্রতিদিনই এরা কোনো না কোনো বডি নিয়ে পুতুল নামের নৌকার মাঝির কাছে আসে। পুতুল জিজ্ঞেস করে আজ একটাই, মজা করে বলে আরো একটা ছিল কিন্তু আমরা সবাই মিলে তার সৎকার করে এসেছি। চীনা লেগে গিয়ে বলে রঞ্জিত দা দাদিকে নিয়ে বাজে কথা বলবে না। সবাই বডি নিয়ে চলে যাওয়ার সময় দূর থেকে সেই মেয়েটা বেশ কিছু ছবি তুলে নেয়। পাড়ার দোকানে রঞ্জিত সাগরকে বলে বাঘাদার এখন রিটায়ার করা উচিত। সাগর বলে তোর কি মনে হয় বাঘাদার রিটায়ার করলে ব্যবসার সব দায়িত্ব তোকে দিয়ে দিবে? চীনা থাকতে বাঘা কখনোই তোকে আর আমাকে ব্যবসার দায়িত্ব দিবে না। তখনই সেখানে ছোট একটা মেয়ে আসে, মেয়েটার নাম দীপা। দীপার বাসাও এই এলাকাতেই। সাগর দীপাকে সবসময় তার আপন বোনের মতোই ভালোবাসে। সপ্তর্ষি টিভিতে ঘোষণা দেয় কলকাতার লোকজনদের সাথে ভীষণ অন্যায় হয়েছে, পুলিশকে আপনার একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে কারো ভয়ে ছত্রছায়া থেকে বের করে আনবো। আপনাদের কাছে যদি কোনো অভিযোগ বা কোনো তথ্য থাকে তাহলে আমাদেরকে এই নাম্বারে কল করবেন। এটা আবার পার্সোনাল নাম্বার, আপনাদের সকলের তথ্য গোপনে রাখা হবে। টিভিতে সপ্তর্ষির এমন ঘোষণা দেখে তার স্ত্রী পূজা বলে তোমার কি মনে হয় কেউ কল করবে? সপ্তর্ষি বলে এখানকার সবাই ভীষণ ভয় পেয়ে আছে, দেখা যাক কি হয়। তখন একটা কল আসলে সপ্তর্ষি রিসিভ করতেই অপর পাশ থেকে বলে রাজাবাজার মন্দিরের পেছনে নকল মদের একটা কারখানা আছে। সাথে সাথেই সপ্তর্ষি সবাইকে নিয়ে সেই কারখানায় আসে, কিন্তু ততক্ষণে সবাই সেখান থেকে পালিয়ে গেছে। বাঘা সাগরকে কল করে বলে ইলেকট্রনিক গোডাউন থেকে সব সরিয়ে নে, আর এই খবর অন্য কাউকে বলবি না। পরের দিন সপ্তর্ষির কাছে আরো একটা কল আসে, যেখানে বাঘার ইলেকট্রনিক গোডাউনের খবর দেওয়া হয়। সাথে সাথেই সপ্তর্ষি সবাইকে নিয়ে সেখানে গেলেও কিছুই পায় না। এভাবে প্রতিটা রেটে গিয়ে সপ্তর্ষি কোনো কিছুই পায় না। সপ্তর্ষি অবন্তিকাকে বলে আমরা সবসময় সঠিক জায়গায় যাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের আসার আগেই সেখান থেকে সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে। অবন্তিকা বলে তার মানে বলতে চাচ্ছেন আমাদের মাঝে কেউ এসব খবর লিক করছে। গল্প চলে আসে বর্তমানে। অবন্তিকা হিমেলকে বলে এখন আমরা সবাই জানি কে খবর লিক করছে। আসলে যে কোনো জায়গায় রেড দেওয়ার আগেই বরুণ বাঘাকে কল করে সেই লোকেশন জানিয়ে দিত, কিন্তু বরুণকে এসব খবর কে দিত সেটা এখনো অজানা। কয়েকদিন পর কোন এক ফ্যাক্টরিতে রেড দিতে গিয়ে সেখানেও সপ্তর্ষি কিছুই পায় না, কিন্তু এক গার্ডকে ধরে ফেলে ছেলেটা বলে আমি ওদের গ্যাং এর লোক না, আমি শুধু চা নাস্তা নিয়ে আসতাম। সপ্তর্ষি নাম জিজ্ঞেস করলে ছেলেটা বলে আমার নাম ছোটু। সপ্তর্ষি বলে আমি তোকে ছেড়ে দিব, কিন্তু আজ থেকে তুই আমার ইনফর্মার হয়ে কাজ করবি। যখন কোনো খবর পাবি সাথে সাথেই আমাকে কল দিবি। আজ থেকে তুইও আমাদের টিমে। পরেরদিন বিকালে ছোট সপ্তর্ষিকে কল দিয়ে বলে স্যার ওরা যাদবপুর গোডাউন থেকে মাল এনে বাইপাসের ফ্যাক্টরিতে লোড করছে। সাথে সাথেই সপ্তর্ষি সবাইকে নিয়ে বাইপাসের পাশের ফ্যাক্টরিতে আসে। পুলিশকে দেখে দলের লোকজন সব পালাতে শুরু করে। কয়েকজন পালিয়ে গেলেও বাঘার দলের বেশ কয়েকজন ধরা পড়ে যায়। শুধু একটা ফল সিলিং এ লুকিয়েছিল। হঠাৎ একটা কাঠ ভেঙে নিচে পড়ে গেলে একটা কনস্টেবল ভুল করে গুলি চালালে একজন মারা যায়। রঞ্জিত সন্ধ্যায় সেই ছেলের বাসায় আসলে ছেলেটার মা বলে তোর জন্য আমার ছেলে মারা গেছে, তুই ওকে নিয়ে গেছিস। ছেলেটার মৃত্যুতে দলের সবাই বেশ কষ্ট পায়। সাগর সবাইকে বলে বরুণ আর বাঘাদার এসি রুমে বসে সিদ্ধান্ত নিচ্ছে, আর এখানে আমাদের লোক মরছে। রঞ্জিত জিজ্ঞেস করে যে ওকে মেরেছে তার নাম কি। সাগর বলে মানদিক ঘোষ। সাথে সাথেই রঞ্জিত
রঞ্জিত বাইক নিয়ে বাজারে আসে। ঘোষ তখন সেখানেই বাজার করছিল। রঞ্জিতকে দেখে পালিয়ে গেলেও রঞ্জিত বাজারের মাঝেই ঘোষকে কোপাতে কোপাতে মেরেই ফেলে। খবরটা জানাজানি হওয়ার পরে বাঘা রঞ্জিতকে চর দিয়ে বলে, কোনো কিছু করার আগে আমার অনুমতি দিতে পারিস না? সাগর কথা বলতে আসলে বাঘা বলে, তুই ওকে এখানে এনেছিলে, ওকে দেখেই বলেছিলাম ওর আচার আচরণ পাগল কুকুরের মতো। রঞ্জিত বলে, ওর কোনো দোষ নেই, কথা বলে আমার সাথে বলো। বাঘার সাথে সাথেই রঞ্জিতকে আরো একটা চর দিয়ে বলে, অনেক বড় মাস্তান হয়ে গেছিস তাই না? যতই ভাবনিস না কেন তুই সবসময় বলদি থাকবি। তোর কি মনে হয় তোর মতো একজন মরে গেলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে? নেতা হতে চাচ্ছিস তাই না? পুরো ডিপার্টমেন্ট এখন আমার পেছনে লেগে যাবে। রঞ্জিত রেগে পিস্তল বের করতে গেলে সাগর তাকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে আসে। নদীর পাড়ে এসে রঞ্জিত বলে, আমাকে আটকালি কেন? আজই ওই বাঘাকে শেষ করে দিতাম। সাগর বলে, তোর কি মনে হয় বাঘাকে মারলে আমরা বেঁচে যাব? বরুণ, বাঘার লোকজন, পুলিশ কেউ আমাদের ছাড়বে না। একবার ভাব, সামান্য এক কনস্টেবল মারার কারণে বাঘা ভয়ে কাঁপছে। যদি ওই আইপিএস অফিসারকে মেরে ফেলি তাহলে? যেই মেয়েটা বাঘা দলের ছবি তুলছিল সে টিভিতে সপ্তর্ষি ইন্টারভিউ দেখে তার নম্বরে কল করে। মেয়েটা কিছু তথ্য দিলে সপ্তর্ষির সাথে সাথে বেরিয়ে পড়ে। সপ্তর্ষি বের হলে দেখা যায় সাগরের লোকজন তাকে ফলো করছে। শহরের প্রতিটা রাস্তায় সাগরের লোকজন সপ্তর্ষির উপর নজর রাখছিল। সপ্তর্ষি বেশ দূরে আসলে সাগর আর রঞ্জিত তার পিছু শুরু করে। সামনে একটা রাস্তা ফাঁকা পেতেই সাগর গাড়ি নিয়ে রঞ্জিতের বাইকের পেছনে ধাক্কা মারে। সপ্তর্ষি বন্দুক বের করতে গেলে রঞ্জিত তার বন্দুক কেড়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই সাগর আর রঞ্জিত সপ্তর্ষিকে গুলি করে মেরে ফেলে। এরপর সপ্তর্ষির লাশটা তাদের গাড়ির ডিকিতে ওঠায়। গল্প চলে আসে বর্তমানে। অবন্তিকা হিমেলকে বলে, রঞ্জিত আর সাগর বুঝতেই পারেনি সপ্তর্ষি স্যারকে মেরে তারা নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে। গল্প এবার চলে আসে আরামবাগে। কলকাতায় যখন সপ্তর্ষিকে খুন করা হয় তখন আরামবাগে আইপিএস অফিসার অর্জুন একটা অস্ত্র তৈরির কারখানায় রেড দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ গোলাগুলির পরে অস্ত্র তৈরি কারখানায় অনেক লোক মারা যায়। একজন কনস্টেবল অর্জুনকে বলে, ওয়াশরুমে একজন লুকিয়ে আছে। লোকটা অর্জুনকে বলে, স্যার আমি ভেবেছিলাম অন্য কেউ, আপনি কথায় কথায় এভাবে গুলি চালান কেন? অর্জুন কনস্টেবলকে জিজ্ঞেস করে, এই ছাগলটা আবার কে? কনস্টেবল বলে, স্যার ওর নাম পার্থ, এমএলএ শান্তিলাল ব্যানার্জির ভাতিজা। 4টা খুন আর 2টা মেয়ের সাথে অন্যায় করার কেস ওর উপরে চলছে। অর্জুন পার্থকে বলে, গত সপ্তাহে রেল লাইনের পাশে যে মেয়েটা লাশ পাওয়া গিয়েছিল সেই কাজটাও তুই করেছিলি তাই না? পার্থ মাথা নাড়িয়ে তার কাকা এমএলএ কে কল দিয়ে বলে, ইন্সপেক্টর আপনার সাথে কথা বলবে। কিন্তু অর্জুন কলটা রিসিভ না করে সাথে সাথেই পার্থকে গুলি করে মেরে ফেলে। এদিকে কলকাতায় সপ্তর্ষিকে খুন করার পরের দিন সকালে একটা লোক জগিং করছিল। একটু সামনেতে দেখে আইপিএস অফিসার সপ্তর্ষির লাশ পড়ে আছে। গল্প চলে আসে 1991 সালে। বাঘা অন্যটা দলের সাথে মিটিং করতে পুরনো এক কারখানায় আসে। সাগর আর রঞ্জিত সবেমাত্র বাঘার দলে যোগ দিয়েছে। হঠাৎ অন্য দলের লোকজন বাঘার উপর গুলি করতে শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে বাঘার গুলি শেষ হয়ে গেলে অন্য দলের লোক বাঘাকে ঘিরে ফেলে। সাগর এসে সামনে দাঁড়ালেই তার বুকে গুলি জাগে। সেই থেকে সাগর বাঘার খুব কাছের লোক হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। সপ্তর্ষি খুনের পরের দিনের সকালে বাঘা সাগরকে কল দিয়ে বলে, তুইও কি ওর সাথে ছিলি নাকি? সাগর বলে, কার সাথে ছিলাম আর কি হয়েছে? বাঘা রেগে বলে, তুই এখনো ওকে বাঁচানোর চেষ্টা করছিস? তখনই রঞ্জিত সেখানে আসলে সাগর ফোন লাউড স্পিকারে দেয়। বাঘা বলে, রঞ্জিত আরো একটা পুলিশ অফিসারকে মেরে ফেলেছে। আমি শুধু জানতে চাই তুই রঞ্জিতের সাথে ছিলি কিনা। রঞ্জিতকে বলে দিস অফিসারের বডি যেখানে পাওয়া গেছে তার লাশটাও সেখানেই পাওয়া যাবে। বাঘা চিনাকে বলে, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে রেডি হ, পুলিশ আসার আগেই এখান থেকে সরতে হবে। বাঘার দলের লোকজন সবাই ব্যাগপত্র গাড়িতে উঠালে বাঘা তাদেরকে বেশ কিছু টাকা দিয়ে বলে, সবকিছু ঠান্ডা না হওয়া পর্যন্ত সবাই লুকিয়ে থাকে। তখনই বরুণ বাঘাকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? বাঘা বলে, আইপিএস অফিসার খুন হয়েছে, আন্ডারগ্রাউন্ড হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। বরুণ বলে, এই কাজটা যে করেছে সে তোর সাথে সাথে আমারও ঘুম হারাম করে দিয়েছে। যেখানে যাস না কেন ফোন ওপেন রাখবি। সপ্তর্ষির মৃত্যুতে পার্টির সবাই বেশ ঘাবড়ে যায়, কারণ এই সরকার এত বড় একজন আইপিএস অফিস নিরাপত্তা দিতে না পারলে সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে দিবে? সবাই ঠিক করে সপ্তর্ষির জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো অফিসার নিয়ে আসতে হবে। পার্টির এক নেতা বলে, আমার মনে হয় ডিজিপি ঘোষকে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। গত 12 থেকে 14 বছর সে আমাদের হয়ে কাজ করেছে। পাশ থেকে বরুণ বলে, বুদ্ধি কি বাসায় রেখে এসেছো? নিবেদিতা ঠিকই জানে ডিজিপি ঘোষ আমাদের লোক। এই মুহূর্তে আমাদের এমন একজন অফিসার দরকার যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অর্জুন মিত্রের নাম শুনেই পার্টির এক নেতা রেগে বলে, গত বছর ও আমার ভাতিজাকে এনকাউন্টার করেছে। বরুণ বলে, তোমার রাগের চাইতে এই মুহূর্তে অর্জুনকে এই পার্টির অনেক বেশি প্রয়োজন। সাথে সাথে হাইকমান্ড থেকে অর্জুনকে কল করে জানানো হয় আইপিএস অফিসার সপ্তর্ষিকে খুন করা হয়েছে। আজকের মধ্যে অর্জুনকে কলকাতায় এসে সপ্তর্ষির দায়িত্ব নিতে হবে। অপরদিকে হাসপাতালের মর্গে সপ্তর্ষির লাশ দেখে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সপ্তর্ষির স্ত্রী 7 মাসের প্রেগন্যান্ট। বাচ্চারা তার বাবাকে একবার দেখতেও পেল না। সপ্তর্ষির মৃত্যুর খবর পেয়ে যে মেয়েটা বাঘা দলের লোকজনের ছবি তুলছিল সে তার বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাসা ছেড়ে পালায়। সপ্তর্ষির মৃত্যুর খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে শহর
শহরের লোকজন হাসপাতালের সামনে এসে জড়ো হয়। তখনই সেখানে অর্জুন আসলে অবন্তিকা বলে সপ্তর্ষি তার স্ত্রী বলেছে যতক্ষণ না খুনি ধরা পড়বে স্যারের লাশ হাসপাতালেই থাকবে। অর্জুন এসে সপ্তর্ষিকে বলে আপনার সাথে সাথে আমরাও একজন সৎ পুলিশ অফিসারকে হারিয়ে ফেলেছি, যতক্ষণ না আমি তার খুনিদেরকে ধরতে পারবো তাদের সবার রাতের ঘুম হারাম করে দিব। অর্জুন অবন্তিকাকে জিজ্ঞেস করে বাঘার কোনো খোঁজ পাওয়া গেছে? অবন্তিকা বলে ওর বাসায় কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়ে গেছে। অর্জুন বলে পুরো শহরের সবগুলো চেকপোস্টে পাহারা বসাও, বাঘা যেন কোনোভাবেই শহরের বাইরে যেতে না পারে। অপরদিকে বাঘা গাড়িতে করে যাওয়ার সময় চীনা বলে দলের কয়েকজনকে সাথে নিলে ভালো হতো না? বাঘা বলে এই মুহূর্তে তোকে ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কিছুটা সামনে এগিয়ে দেখে পুলিশের চেকপোস্ট। চীনা বন্ধু দিতে গেলে বাঘা বলে চুপচাপ পার হয়ে যায়, কিন্তু চেকপোস্ট পার হতেই তাদের গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়েছে দেখে একজন কনস্টেবল উঠে আসে, গাড়ির সামনে আসে বাঘাকে দেখে সে বেশ ভয় পেয়ে যায়। বাঘা কিছু টাকা দিয়ে বলে আমাকে অ্যারেস্ট করলেও আমি কখনো জেলের বাইরে তো আসবই, তার সাথে ভালো এখানে মিটমাট হয়ে যাক। আর এখানে মেকানিক কোথায় আছে? কনস্টেবল বলে হ্যাঁ ওই যে একটু সামনে গিয়ে ডান দিকে, বলেই বন্দুক বের করে বাঘাকে গুলি করে দেয়। বাঘার গুলি লাগতেই সে সাথে সাথে বন্দুক নিয়ে সেই কনস্টেবলকে গুলি করে। অন্য এক কনস্টেবল রাইফেল হাতে বাঘা দিকে গুলি করতে শুরু করলে বাঘাও সুযোগ বুঝে তাকেও মেরে ফেলে। গাড়ি স্টার্ট না হলে পুলিশের বাইক নিয়ে চীনা আর বাঘা সেখান থেকে পালিয়ে যায়। খবরটা পাওয়ার সাথে সাথেই অর্জুন তার টিম নিয়ে সেখানে চলে আসে। অবন্তিকা বলে দুজন কনস্টেবল ছিল, তাদের দুজনেরই গুলি লেগেছে, অবস্থা এখনো আশঙ্কাজনক। অর্জুন বাঘার গাড়ি দেখে বলে রক্তের দাগ প্যাসেঞ্জার সিটে লেগে আছে, তার মানে গুলিটা বাঘার লেগেছে। আশেপাশে দেখে মনে হচ্ছে বাঘার অবস্থাও আশঙ্কাজনক, আশেপাশের হাসপাতালে খোঁজ নাও আর বাঘা দলের লোকজনদের যাকেই যেখানে পাবে না কেন আজকের মধ্যে তুলে আনবে। পুলিশের টিম শহরের সব জায়গায় তন্ন করে খুঁজলেও বাঘার দলের একটা লোককেও পায় না। অপরদিকে চীনা বাঘাকে নিয়ে পুরনো এক ফ্যাক্টরিতে আসে। বাঘা বোনকে কল করে বলে আমার গুলি লেগেছে, তাড়াতাড়ি একটা সেফ হাউসের ব্যবস্থা করো, আমার অবস্থা খুবই খারাপ, যা করার তাড়াতাড়ি করো। বরুণ বলে আমাকে 2 দিন সময় দাও, দেখা যাক কি করতে পারি। অপরদিকে বাঘার দলের এক লোককে ধরতে গেলে এলাকার সবাই মিলে পুলিশের উপরে হামলা করে। হিমেল অর্জুনকে কল করে বলে স্যার আমরা খবর পেয়েছি বাঘা দলের পিন্টু এখন তার বাসায় আছে, কিন্তু আমরা তাকে ধরতে আসলে এলাকার লোকজন আমাদের উপরে হামলা করছে। কিছুক্ষণের মধ্যেই অর্জুন সেই এলাকায় চলে আসে। সেখানে রাতে থাকা পুলিশ বলে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। অর্জুন বলে এটাই তোমাদের সমস্যা। একটা লাঠি নিয়ে এগিয়ে গেলে হিমেল বলে স্যার ওরা অনেক বিপজ্জনক। সবাই দাঁড়িয়ে গেলেও অর্জুন একাই ভিড়ের দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একজন অর্জুনের বুকে হাত রেখে বলে আর সামনে যাওয়া যাবে না। ব্যাস তাদের সাথেই অর্জুন কয়েকজনকে লাঠি দিয়ে মারতেই সবাই সামনে থেকে সরে যায়। পিন্টুর বাসার সামনে আসতেই পিন্টুর মা বলে আর এক পা সামনে আসলেই অনেক খারাপ হয়ে যাবে। অর্জুন সানগ্লাসটা সরিয়ে তার দিকে তাকাতেই মহিলা ভয়ে দরজা ছেড়ে দেয়। অর্জুন সবার সামনে পিন্টুকে টেনে হিচড়ে থানায় নিয়ে আসে। অনেকক্ষণ মারার পরে পিন্টু বলে আমি বাঘার সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাদের কাউকে সাথে না নিয়ে চীনার সাথে গেছে। চীনা কোথা থেকে জিজ্ঞেস করলে পিন্টু বলে চায়না টাউনে থাকে। চায়না টাউনে এসে অবন্তিকা চীনার বেশ কিছু ছবি ম্যানেজ করে। অর্জুন বলে যেখানে বাঘার গুলি লেগেছে সেখান থেকে শহরে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আর যেভাবে বাঘা আহত হয়েছে সে শহর ছেড়ে বাইরে যেতেও পারবে না। বাঘার কন্ট্রোলে যেসব মেডিকেল শপ আর হাসপাতাল আছে সব জায়গায় তাড়াতাড়ি খবর নাও। সাগরের স্ত্রী মঞ্জুলিকা দীপাকে সাথে নিয়ে পুরনো এক হাসপাতালে আসে। এই হাসপাতালেই সাগর আর রঞ্জিত লুকিয়ে আছে। মঞ্জুলিকাকে দেখে সাগর বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? যদি কেউ ফলো করতো। মঞ্জুলিকা বলে সকাল থেকে নিশ্চয়ই কিছু খাওনি। দীপা রঞ্জিতকে বলে দাদা একটু অপেক্ষা করো, আমি খাবার বের করে দিচ্ছি। মঞ্জুলিকা বলে তোমরা 2 জন ওই আইপিএস অফিসারকে মেরেছো তাই না? ওরাও তোমাদেরকে ছাড়বে না। সাগর বলে ভয় পেও না, ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। অপরদিকে চীনা একটা ডক্টর এনে বাঘার গুলি বের করার চেষ্টা করছে। গুলিটা বের হয়ে গেলে ডক্টর সেখানে ব্যান্ডেজ করে দেয়। কলকাতায় এসে নতুন বাসায় ওঠার পরে অর্জুনের স্ত্রী খুশি কল করে বলে সাবধানে থেকো। অর্জুন বলে সপ্তর্ষি একজন ভালো অফিসার ছিল, কিন্তু মাঝরাতে একটা ফোন কল পেয়ে কেউ বোকার মতো কোনো ব্যাকআপ ছাড়া এভাবে বের হয়? খুশি বলে তুমি তো নিজেই বললে সপ্তর্ষি অনেক ভালো অফিসার, হয়তো এমন কোনো অবস্থা হয়েছিল যার কারণে তাকে মাঝরাতে বের হতে হয়েছিল। যে ডক্টর বাঘার অপারেশন করে পুলিশ তাকে খুঁজে বের করে, সে ডক্টর বলে আমার চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে গিয়েছিল, কিন্তু জায়গাটা একটা পুরনো ফ্যাক্টরির মতো। আর ওটা কিসের ফ্যাক্টরি ছিল অন্ধকারের কারণে আমি কিছুই বুঝতে পারিনি। অর্জুন জিজ্ঞেস করে বাঘার অবস্থা কেমন ছিল? ডক্টর বলে অবস্থা খুব খারাপ, অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। অর্জুন জিজ্ঞেস করে এত যখন রক্তক্ষরণ হয়েছে তখন নিশ্চয়ই আবারও ড্রেসিং করা লাগবে। ডক্টর বলে হ্যাঁ আমি চীনাকে বলেছি পরের দিন আবার ড্রেসিং করতে হবে। অর্জুন বলে গতকাল বলেছেন তার মানে আজ আসবে। কিছুক্ষণ পর চীনা ডক্টরের কাছে আসলে পুলিশের টিমের সবাই তার উপর নজর রাখে। চীনা ডক্টরকে নিয়ে বের হতে দেখে অর্জুন তার সামনে দাঁড়িয়ে আছে আর বাকি পুলিশরাও তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিন্তু চীনা সুযোগ বুঝে পুলিশকে ধাক্কা মেরে পালাতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করেও লাভ হয় না। একসময় অর্জুন তাকে ঠিকই ধরে ফেলে। অপরদিকে বরুণ মেয়েকে স্কুলে পাঠিয়ে সাগরকে কল দেয়। সাগর কল রিসিভ করে স্যার বললে বরুণ বলে স্যার কেন বলছিস? আমি তো তোর বড় ভাইয়ের মতো,
আর শোন, আজ সন্ধ্যায় বাসার পেছনে গেট দিয়ে এসে আমার সাথে দেখা করবি। সাগর বলে, এই অবস্থায় আপনার সাথে দেখা করা কি ঠিক হবে? বরুণ বলে, আমি তো লাভের কথাই বলছি, একটু রিস্ক তো নিতেই হবে। সন্ধ্যায় সাগর আর রঞ্জিত বরুণের বাসায় এসে দেখে বরুণের মেয়ে জন্মদিনের পার্টি হচ্ছে। তাদেরকে দেখে বরুণ ইশারা করে ভিতরের ঘরে যেতে বলে। ভিতরে এসে বরুণ জিজ্ঞেস করে, বাঘা কোথায় আছে জানিস? সাগর বলে, বাঘা কোথায় আছে আমরা কিছুই জানি না। বরুণ বলে, নিজেদের শখ আর স্বপ্ন দুটোই বড় করতে হবে, তাহলেই তো বড় হতে পারবি। তা তোরা পলিটিক্সের ব্যাপারে কিছু ভেবেছিস? তোদের এলাকার লোকজন তোদের অনেক সম্মান করে। তোরা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াস, আমি নিশ্চিত তোরা জিতে যাবি। আর একবার জিতলে আমাদের পার্টি তোদেরকে ফুল সাপোর্ট দিবে। আর একবার যদি সরকারি দলে চলে আসিস, তাহলে এখন যা করছিস তার সবকিছুই লিগাল হয়ে যাবে। সাগর বলে, আপনি নিশ্চয়ই আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে এখানে ডেকেছেন, সেটাই পরিষ্কার করে বলুন। বরুণ বলে, বাঘা আমাদের দলের জন্য অনেক করেছে, কিন্তু বাঘা এখন যে পথে হাঁটছে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। একমাত্র মৃত্যুই ওর সমাধান। কিন্তু এটাই তো পৃথিবীর নিয়ম, একজন গেলে তার জায়গায় নতুন আরেকজন আসবে। কে মনে হয় বাঘার জায়গা তোরা সামলাতে পারবি? রঞ্জিত বলে, এত বছর তো বাঘার নামে আমরাই সামলেছি। সাগর বলে, কিন্তু যদি বাঘার জায়গায় আমরা আসি তাহলে 70% না 50-50 থাকবে। বরুণ হেসে বলে, তাহলে তোমরা তো জানো এখন কি করতে হবে, ঠিকানা আমি দিচ্ছি। অপরদিকে চীনাকে থানায় এনে অর্জুন বলে, তোর বাবা এখনো বেঁচে আছে, কিন্তু মেডিসিন না পেলে কতক্ষণ বাঁচবে তা ঠিক নেই। তার সাথে তুই ছাড়া আর কেউ তো নেই। খাবার দাবার দিয়ে এসেছিস? চীনা বলে, আপনি যাই বলুন না কেন আমি আপনাকে কোনো উত্তর দিব না। অর্জুন বলে, ঠিক আছে দেখি তোর বাবা ওষুধ পানি খাবার ছাড়া কতক্ষণ বেঁচে থাকে। চীনা বলে, আপনি পেলেও বাবাকে ছাড়বেন না, তাই আমি কিছুই বলবো না। অর্জুন বলে, আমি কথা দিচ্ছি তোর বাবা যদি সারেন্ডার করে আমি এনকাউন্টার করব না। এবার তুই ঠিক কর, তোর বাবাকে উপরে পাঠাবি নাকি জেলে? চীনা বলে, বাবা এখন জয়হিন্দ কেমিক্যাল ফ্যাক্টরিতে আছে। ফ্যাক্টরি দরজা খোলার শব্দ পেয়ে বাঘা মনে করে চীনা এসেছে, কিন্তু বিছানা থেকে উঠে দেখে সাগর আর রঞ্জিত দাঁড়িয়ে আছে। সাগর বাঘার দিকে বন্দুক তাক করে বলে, মুখটা ওদিকে ফিরিয়ে নাও। বাঘা বলে, আমাকে গুলি মারতে হলে চোখে চোখ রেখে গুলি কর। এত বছর ধরে যার কাছে ব্যবসা শিখলি আজ তাকেই মারতে এসেছিস? সাগর বলে, সব তো আপনিই শিখিয়েছেন। বাঘা বলে, না, এই বেইমানিটা তুই অন্য কারো থেকে শিখে এসেছিস, ওই বলদকে শিখিয়েছে তাই না? রঞ্জিত বলে, দুই ভাই মিলে আমরা কলকাতায় রাজত্ব করব, তোমার মতো কোনো পার্টির গোলামি করব না। বাঘা জিজ্ঞেস করে, আমি যে এখানে আছি তোদেরকে কে বললো? সাগর বলে, বরুণ তোমার ঠিকানা দিয়েছে। বাঘার কোনো কথা না বলেই সাগরকে বলে, গুলি কর। এদিকে চীনার কাছ থেকে ঠিকানা পেয়ে অর্জুন সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরিতে পৌঁছে অর্জুন তার টিম নিয়ে ধীরে ধীরে ভিতরে আসতে দেখে তাদের আসতে অনেক দেরি হয়ে গেছে। বাঘা মরে পড়ে আছে। প্রসেনজিৎ বলে, এত বড় বড় কথা বলতো, শেষমেশ সেই কিনা নিজেকে গুলি করে মারলো। অর্জুন 4-5টা ভালো করে দেখে বলে, এটা আত্মহত্যা না, কারণ গুলিটা মাথার মাঝ বরাবর করেছে। নিজেকে মারলে বন্দুকের নবে বুড়ো আঙুল থাকতো, কিন্তু এই দেখো বন্দুকের পজিশন দেখে মনে হচ্ছে কেউ মেরে বন্দুক তার হাতে রেখে দিয়েছে, তার মানে এটা খুন। গল্প চলে আসে 1988 সালে। নিবেদিতা আর সোম তখন ছাত্র রাজনীতি করে। এমজিএস পার্টির রেশন নিয়ে দুর্নীতির বিপক্ষে তারা মিছিল বের করেছে। পুলিশের টিমের হেড বলে, এটা সরকারি জায়গা, এখানে কোনো মিছিল হবে না, ভালোই ভালোই সরে যান, নাহলে গুলি চালাতে বাধ্য হব। কে শোনে কার কথা? সোমের দল পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এগোতে থাকে। সাথে সাথে পুলিশ টিয়ারশেল ছুড়লে সবাই আরো রেগে দৌড়ে পুলিশের ব্যারিকেড ভাঙতে আসে। তখনই উপর থেকে গুলি করার অর্ডার আসে। সোম একাই তার সব শক্তি দিয়ে ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢুকতেই পুলিশ সার্ভিস রিভলভার দিয়ে সোমকে গুলি করে। সাথে সাথেই দল ছিন্ন ভিন্ন হয়ে সবাই প্রাণ ভয়ে পালায়। নিবেদিতা একাই বসে বসে সোমের জন্য হাহাকার করে কান্না করতে থাকে। এই দৃশ্য কেন যেন বারবার জুলাইয়ের সেই নির্মম হত্যাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, গল্প চলে আসে বর্তমানে। নিবেদিতা বাসায় এসে টিভিতে খবরে দেখে সিএম বলছে, সপ্তর্ষির মতো সৎ অফিসার হারিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য আমি দুঃখিত। তবে অপরদিকে ডিসিপি অর্জুন তার টিমের সাথে মিলে শহরের নাম করা গ্যাংস্টার শঙ্কর বড়ুয়া ওরফে বাঘাকে মেরে শহরকে সন্ত্রাসমুক্ত করেছে, তাই আমি গর্বিত। এদিকে সাগর আর রঞ্জিতের দল বাঘার মৃত্যুতে হই হুল্লোড় করে নাচছে। অপরদিকে চীনা বাঘাকে হারানোর যন্ত্রণায় চিৎকার করে কান্না করতে করতে জোরে জোরে মাথায় বাড়ি দেয়। সপ্তর্ষির স্ত্রী তার স্বামীর জন্য হাহাকার করে কান্না করছে। সপ্তর্ষির মতো বীরকে তার প্রাপ্য সম্মান দিয়ে বিদায় দেওয়া হয়। অর্জুন হাসপাতালে এসে চীনাকে বলে, আমি বাঘাকে মারিনি। চীনা বলে, না না, আপনি মারেননি, বাঘাকে খুন করেছি আমি, আপনার উপর বিশ্বাস করেছিলাম, কি লাভ হলো? অর্জুন বলে, আমরা ওখানে যাওয়ার আগেই কেউ বাঘাকে মেরে চলে গেছে। চীনা তবুও বিশ্বাস না করলে অর্জুন বলে, একটা জিনিস ভেবে দেখ, বাঘাকে জীবিত হতে পারলে আমাদের বেশি লাভ হতো না মেরে লাভ হতো? বাঘা তো নিজেই পুলিশ অফিসারকে মেরেছে। চীনা বলে, বাঘা নিজেই পুলিশ হত্যার বিপক্ষে ছিল, অন্য কেউ মেরে বাঘাকে ফাঁসিয়ে দিয়েছে। অর্জুন সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কে? চীনা বলে, বাবা বলেছিল কাউকে বিশ্বাস না করতে, আমাকে শুধু একটা বার বাবাকে দেখতে দিন। অর্জুন কনস্টেবলকে
যেতে বলে চীনাকে মর্গে নিয়ে যাও। হিমেলকে জিজ্ঞেস করে সপ্তর্ষিকে শেষ কে কল দিয়েছিল। হিমেল বলে কোয়েল বাগচি, যে পশ্চিম বার্তার সাংবাদিক। তার বাসায় গিয়ে জানতে পেরেছি সে তার বাবার সাথে কোথাও গায়েব হয়ে গেছে। একজন বলল গতকাল বিকাল 5:30টায় তারা নাকি কোয়েলের বাবাকে ওই বিল্ডিং এ দেখেছে। অর্জুন বলে এখানে 3 রকমের ঘটনা ঘটতে পারে, হয়তো কোয়েল সপ্তর্ষিকে ডেকে খুন করিয়েছে, নয়তো কোয়েল আর সপ্তর্ষি দুজনেই মারা গেছে, তবে কোয়েলের লাশটা এখনো পাওয়া যায়নি। আর তৃতীয় হলো কোয়েল আর সপ্তর্ষির ব্যাপারে তৃতীয় কেউ জেনে গিয়েছিল যে সপ্তর্ষিকে খুন করেছে। নিবেদিতা সোমের বাসায় এসে সোমের মাকে এক বান্ডেল টাকা দিলে সোমের মা বলে তুই না থাকলে না জানি আমাদের কি হতো, যা ভেতরে গিয়ে দেখা কর। আসলে সোম সেদিনকে মারা যায়নি, সে এখন লাইফ সাপোর্টে আছে। নিবেদিতা সোমকে তার সারাদিনের গল্প শোনায়। বাঘার মৃত্যুতে নতুন এক কলকাতা হবে সেই স্বপ্ন দেখায়। এদিকে অর্জুন বরুণের সাথে দেখা করতে এসেছে। বরুণ বলে বাঘাকে মেরে ভালোই করেছো, আমি সত্যিই তোমাকে নিয়ে গর্বিত। দেখেছেন বরুণ কিভাবে পোল্ট্রি খেয়ে গেল, নিজেই খুন করিয়ে সব ক্রেডিট অর্জুনকে দিচ্ছে। অর্জুন কেমন যেন সন্দেহের চোখে বরুণের দিকে তাকিয়ে থাকে। বরুণ বলে আসলে রাজনীতি হলো সবার মিলিত এক সংগঠন, এখানে সবাইকে মিলিয়ে মিশে কাজ করতে হয়, তবেই তো সুন্দরভাবে কাজটা চলে। কিন্তু কেউ যদি ভুল পথে যায় সাথে সাথেই বাকিদের কাজও নষ্ট হয়ে যায়। আজ যেমন বাহাদুরি কাজ করেছো, কয়েকদিন পর যখন তোমার ট্রান্সফার হবে সেখানে এভাবেই কাজ করেছো, বুঝেছো? অর্জুন চুপচাপ বরুণের দিকে তাকিয়ে তার এসব সাংকেতিক ভাষার মানে বোঝার চেষ্টা করে। রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য চীনার হাত কড়া খুলে দিলে চীনা সুযোগ বুঝে ওয়াশরুম থেকে বের হয়ে দেওয়াল থেকে লাফিয়ে নেমে পালিয়ে যায়। পরের দিন প্রেস মিটে মিডিয়া অর্জুনকে জিজ্ঞেস করে বাঘাকে তো মেরে ফেলেছেন, তাহলে কি এবার আপনি ফিরে যাচ্ছেন? অর্জুন বলে আমাকে এখানে নিয়ে এসেছিল সিএম, তাদের ইচ্ছা আমি সপ্তর্ষি রেখে যাওয়া কাজ যেন শেষ করে তবেই যাই, তাই এই শহরকে পুরোপুরি সন্ত্রাস মুক্ত করে তবেই আমি যাব। গতকাল এক আসামি পালিয়ে গেছে, তাকেও তো ধরতে হবে, তাই সপ্তর্ষির পাবলিক সার্ভিসের জন্য যে নম্বর ওপেন করেছিল সেই নম্বরের দায়িত্ব এখন আমার। খবরে এসব দেখে সিএম তেলে বেগুনে জ্বলে ওঠে। তার পার্টি নেতারা বলে একে যত দ্রুত সম্ভব সরিয়ে দিন, না হলে এ উল্টা আমাদের গলার কাটা হয়ে যাবে। সিএম রেগে বলে এই প্রেস মিটে আমার নাম নিয়ে অর্জুন তো সেই রাস্তা বন্ধই করে দিল, তবে এই অর্জুনকে এনেছো তুমি বরুণ, তাই একে সরানোর দায়িত্ব তোমার। বলেই বরুণের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বললে বরুণ বলে আপনার সাথে একা কথা বলবো, চলেন। বলেই সিএম কে আরেক রুমে এনে দরজা বন্ধ করে তার গালে কষে এক চড় বসিয়ে দেয়। সিএম হতবাক হওয়ার বদলে নীললজ্জের মতো বলে একটু বেশি বলে ফেলেছিলাম তাই না? বরুণ রেগে বলে তোকে যেভাবে এক চড় দিয়ে লাইনে আনলাম ওই অর্জুনেরও ব্যবস্থা করব। তার মানে এই সিএম হলো নামের সিএম, আসল নিয়ন্ত্রণ তো এই সাইকো বরুণের হাতে। পরের দিন অর্জুন অবন্তিকাকে ডেকে বলে এই শহরে রোজ এত এত মানুষ নিখোঁজ হচ্ছে, ফাইলের পর ফাইল জমা হচ্ছে, অথচ কোনো কেসের কোনো অগ্রগতিই নেই। অবন্তিকা বলে আসলে এটা এই শহরের এমন এক রহস্য যেটা আজ পর্যন্ত কেউ সলভ করতে পারেনি। তখনই প্রসঞ্জিৎ প্রতুল নামের একজনকে এনে বলে লালবাজারে এর ব্যবসা আছে, আজ বাঘার ছেলেরা এনার এই হাল বানিয়ে দিয়েছে। পুতুল বলে আগে শুধু বাঘা একাই ছিল, আর এখন সাগর আর রঞ্জিত পাগল ষাঁড়ের মতো পাগলামি শুরু করেছে। এলাকায় সাগর তখন বাঘার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, মানে নিজেই মেরে নিজেই শোক প্রকাশ করতে এসেছে। সাগর বলে আজ বাঘাদার জন্য এই মহল্লা এত উন্নত হয়েছে, তাই বাঘাদার আদর্শকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এখন আমাদের। বলেই জোরে জোরে বাঘার নামে স্লোগান দেয়। তখনই হিমেল পুলিশ ভ্যান নিয়ে সাগর আর রঞ্জিত সহ দলের সবাইকে ধরে থানায় আনে। অর্জুন সাগর আর রঞ্জিতকে সামনে ডেকে বলে শুনলাম বাঘার ডান হাত আর বাম হাত ছিলি, তাই বাঘার উত্তরাধিকার হয়েছিস, নিজেদেরকে খুব বড় ডন মনে হচ্ছে তাই না? খবরদার যদি বেশি বাড়াবাড়ি করিস এরপর যেন আর কোনো কমপ্লেন আমার কানে না আসে, না হলে সবকটাকে ওই এলাকায় মুখে চুনকালি মাখিয়ে ঘুরাবো। রঞ্জিতের কি আর এত সহজে যেতে ভালো লাগে? বেশি ভাব দেখতে জিজ্ঞেস করে বাঘাটাকে কি সত্যি আপনি মেরেছেন? কথাটা শোনা মাত্রই অর্জুনের খটকা লাগে। প্রচুর রেগে রঞ্জিতকে বলে এখনই কান ধরে নিচে বস। রঞ্জিত রাগে গুজাতে থাকে। সাগরের দিকে তাকাতেই সাগর মাথা নাড়িয়ে হ্যাঁ বললে বাধ্য হয়ে কান ধরে নিচে বসে। সাগর মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে তাদের দলের একজন এসব দেখে হাসছে। রাগে তার মাথায় রক্ত উঠে যায়। অর্জুন সাগরকে বলে তুই তো ওর বন্ধু, নে তুইও বসে পড়। সাগরের প্রচুর রাগ হলেও চুপচাপ বসে পড়ে। অর্জুন তাদের দলের লোকদেরকে বলে দেখেছিস তোদের ডনদের অবস্থা, আর শোন সাগর, যেসব নেতাদের পাওয়ারে নিজেদেরকে ডন ভাবছিস না, আসলে এমন কোনো পাওয়ার তোদের নেই। এখানে নিজের জায়গা নিজেকে শক্ত করতে হয়। এবার 1 ঘন্টা এভাবেই থাক। বাসায় ফিরে রঞ্জিত প্রচুর রাগে আর অপমানে সব ভাঙচুর করতে থাকে। সাগর থানায় যে হেসেছিল সাগর তাকে ডেকে জগ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে বলে আর কারোর হাসি আসলে বল। সবাই ভয়ে চুপ করে থাকে। বাসায় ফিরেও সাগর কি যেন এক গভীর চিন্তায় মগ্ন। পরের দিন সকাল হতেই বোনের সাথে দেখা করতে আসলে বরুণ বলে শুনলাম পুলিশ ওদেরকে তুলে নিয়ে গিয়েছিল। সাগর বলে আপনি সেদিনকে বললেন আমাদেরকে ভোটে দাঁড় করাবেন, আমাদের আপনার এবং আপনার দলের সাপোর্টের খুব দরকার। বোন
সাগর বিষয়টাকে পাত্তা না দিয়ে বলে, আহা তুই তো এখন ছোট, তোর কোনো অভিজ্ঞতাই নেই, এসবে অনেক সময় লাগে, অপেক্ষা কর, বলেই চলে যায়। নিশ্চয়ই আপনাদের খুব চেনা কারোর কথা মনে পড়ছে। যাই হোক, সাগর বুঝে যায় বরুণ আসলে তাকে শুধু ব্যবহারই করেছে। সেই সাংবাদিক মেয়েটা মানে কোয়েল অর্জুনকে কল দিয়ে বলে, আপনি বা আপনার টিমের কেউ কখনো কল্পনাও করতে পারবে না যে এই শহরে আমাদের চোখের সামনেই কত বড় অপরাধ চক্র ঘুরে বেড়াচ্ছে। এর সাথে কিডন্যাপার, গ্যাংস্টার, হাসপাতাল, এমনকি ডক্টররাও জড়িত। অর্গান ট্রাফিকিং এর মতো এত বড় চক্রের জন্য এতগুলো মানুষ নিখোঁজ হয়েছে। তবে এদের ব্যবসার ধরন একদম অন্যরকম। প্রথমে কিডন্যাপিং, তারপর এক হাসপাতালে নিয়ে খুন। একজন কল দিয়ে ডক্টরকে বলে, জিনিসটা নিয়ে এসেছি। ফাঁকা করিডর থেকে লোকটাকে অপারেশন থিয়েটারে এনে বুক কেটে হার্ট বের করে সুরক্ষিত এক জায়গায় রাখা হয়। অর্গান বের করা হলে লাশগুলো একটা কারখানায় নিয়ে পলিতে মুড়ে একটা নৌকায় করে সব লাশ নিয়ে যাওয়া হয়। আর এই সব কাজ করে বাঘার লোকেরা, মানে রঞ্জিত আর সাগরের দল। বেশ দূরের পরিত্যক্ত গোডাউনে লাশগুলো ফুটন্ত অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়। এরপর কঙ্কালে লেগে থাকা অবশিষ্ট মাংস পরিষ্কার করে কঙ্কাল হিসেবে ঝুলিয়ে রাখা হয়। হুগলির ওই কারখানা থেকে সব রক্ত আর বজ্র নদীর পানিতে ফেলা হয়। আর এই কারখানার সব মানুষের কঙ্কাল তাদের নাম পরিচয় হারিয়ে শুধু কঙ্কাল পরিচয় থেকে যায়। আর প্রতিদিনই সেই কঙ্কালগুলোকে শিপে করে কম করে হলেও 6 থেকে 7টা দেশে পাচার করা হয়। কিডন্যাপিং আর খুন করে অর্গান বেচে টাকা তো কামাচ্ছেই, আবার এসব কঙ্কাল বেচে বিদেশি টাকাও কামাচ্ছে। অ্যাসিড দিয়ে সব পুড়িয়ে ফেলায় সব প্রমাণ আপনা আপনি হারিয়ে যায়। তাই এত বছর যাবত ব্যবসা চালালেও কেউ তাদেরকে ধরতে পারেনি। ব্যাস, সাথে সাথে অর্জুন তার টিম নিয়ে হামলা চালায়। শুরু হয়ে যায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধ। আর পথ না পেয়ে দাঁড়িয়ে থাকলে অর্জুন তাকেও গুলি করে মেরে ফেলে। অবন্তিকা বলে, এই দেখেন, সারি সারি কঙ্কাল ঝুলানো, যা কেউ কখনো কল্পনাও করবে না। এত বড় খবর পাবলিক হলেই নিবেদিতা বিরোধী দল থেকে মিছিল বের করে বলে, নিশ্চয়ই এই ক্রাইমের সাথে সরকার জড়িত, না হলে এত বছর ধরে এমন জঘন্য ক্রাইম চলছে আর কেউ জানতেও পারলো না। তাই আমার অনুরোধ, সিএম যেন এই অপারগতার দায়ভার নিয়ে রিজাইন করে। এমন খবর শুনে সিএম আর তার দল বেশ চিন্তায় পড়ে যায়, কারণ আর কয়েকদিন পরে নির্বাচন। এমন একটা খবর মানে তাদের দলের জন্য বিশাল বড় হুমকি। রঞ্জিত বলে, ওই অর্জুন একদম পেছনেই পড়ে গেছে, সব ট্রানজিট আটকে গেছে, বরুণের তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাগর বলে, আমাদের দলের কারো তো কিছু হয়নি, তাহলে আমাদের এত চিন্তার কি দরকার? বরুণের খুব শখ একা একাই ব্যবসা সামলাবে, তা সামলাক। বরুণের লোকেরা বলে, সিঙ্গাপুর, ফিলিপাইন সব অফিস সার্চ করার পারমিশন চেয়েছে। একবার যদি ওরা সব লিঙ্ক কানেক্ট করতে পারে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। রাগে বরুণ টি টেবিলের গ্লাসে বাড়ি মেরে ভেঙে ফেলে বলে, কয়েকটা বলির বকরা রেডি করে তাদের নামে ব্যবসায় সব ডকুমেন্ট লিখে দাও। খবরদার কোনোভাবে আমার কোনো লিঙ্ক যেন না পাওয়া যায়। সাথে সাথেই কল দেওয়া হয় সাগরকে। বরুণের কল পেয়ে সাগর মুচকি হাসে, কারণ সে বুঝে গেছে বরুণের স্বার্থে টান পড়ে গেছে। কোয়েল কোন রকমে লুকিয়ে তার হোটেলে আসলেই অর্জুনের ডাক শুনে কেঁপে ওঠে। কোয়েল হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমাকে কিভাবে পেলেন? অর্জুন বলে, তুমি যে পিছনে থেকে কল দিয়েছিলে তার লোকেশন থেকে এখানে আসাটা বেশি কঠিন না, তবে আমি আসলেই অবাক হয়েছি যে তুমি এখান থেকে 2.5 কিলোমিটার দূরের এক পিসিও থেকে কল দিয়েছিলে। কোয়েল বলে, আমি গত কয়েক মাস ধরে বাঘার ক্রিমিনাল অ্যাক্টিভিটির উপর নজর রাখছিলাম। প্রথম যখন ওই ফ্যাক্টরি বিষয়ে জানতে পারি তখন মনে হচ্ছিল সপ্তর্ষি স্যার বাদে আর কেউ এখানে বিশ্বাসযোগ্য না। তাই তার বানানো হেল্পলাইন নম্বরে কল দিয়ে তাকে জীবিত ডাকি, যেন তাকে সামনাসামনি সব বলতে পারি। সেই রাতে আমি স্যারের জন্য অপেক্ষা করছিলাম, তখনই তাকে বাইকে আসতে দেখি। হঠাৎ পিছন থেকে এক ট্যাক্সি এসে স্যারের বাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়িটা বাঘার ডান হাত সাগর চালাচ্ছিল, সাথে ছিল রঞ্জিত যে বাঘার বাম হাত। এরপর তারা গাড়ি থেকে নামে আর সাগর গুলি করে সপ্তর্ষিকে মেরে ফেলে। কোয়েল ভয়ে কোনায় লুকিয়ে সব দেখে থাকে। কোয়েল বলে, এই কথাগুলো আপনাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু সপ্তর্ষি স্যারের এমন মৃত্যু দেখে আমি বুঝতে পারছিলাম না আমার কাকে বিশ্বাস করা উচিত। অর্জুন বলে, কোর্টে ওই দুজনের বিপক্ষে সাক্ষী দিতে পারবে? তোমাদের দুজনকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। কোয়েল রাজি হয়ে গেলে অর্জুন দ্রুত বের হয়ে অবন্তিকাকে বলে, এখনই হিমেলকে টিম নিয়ে শিয়ালদার রেস্ট রুমের 316 নম্বর রুমে আসতে বলো, এদের দুজনের প্রোটেকশন লাগবে। আর তুমি শ্যামবাজারে আসো, ওই দুই গুন্ডাকে অ্যারেস্ট করতে হবে। অবন্তিকার সাথে সাথে হিমেলকে ডাক দেয়। এদিকে শ্যামবাজারে তখন সাগরের ইলেকশনে দাঁড়ানোর খুশিতে সাগর আর রঞ্জিত এলাকার সবার সাথে মিলে হই হুল্লোড় করছে। মঞ্জুলাকে তোরা খুশিতে দেখে সাগর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখনই অর্জুন তার টিম নিয়ে এসে শ্যামবাজারকে ঘিরে ফেলতে বলে। তখনই ভাস্কর কল দিয়ে বলে, যা করতে গেছো তা এখনই বন্ধ করো। অর্জুন প্রচুর রেগে কল কেটে সাগর আর রঞ্জিতকে ধরার জন্য এগোতে থাকে। সাগর আর রঞ্জিতের প্রায় কাছে পৌঁছেই গেছে, তখনই অবন্তিকার ফোনে হিমেলের কল আসে। অবন্তিকা ফোনটা অর্জুনকে দিলেই হিমেল বলে দুজনকে গুলি করে মেরে ফেলেছে। তার মানে সাক্ষ্য শেষ, আর সাক্ষ্য শেষ হলে রঞ্জিত আর সাগরকে গ্রেফতার করার কোনো কারণই নেই। অর্জুন রাগে রক্তচক্ষু নিয়ে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর আর রঞ্জিত অর্জুনকে
দেখে টিটকারির হাসি হাসে, যেন তারা সবই জানে। ভাস্কর বরুণকে কল দিয়ে বলে আমি অর্জুনকে থামিয়ে দিয়েছি বলেই শয়তানি হাসি হাসে, আর বরুণ নিশ্চিন্ত হয়ে দীর্ঘশ্বাস নেয়। অবন্তিকা আর হিমেল একে অপরের দিকে তাকিয়ে থাকে। তার মানে এই হিমেলই কি বরুণের সাথে জড়িত? গল্প চলে আসে বর্তমানে। হিমেল রেকর্ডিং অন করলে অবন্তিকা জিজ্ঞেস করে এটা কেন? হিমেল বলে আমরা দুজনেই জানি সব খেলা এই রেকর্ডের, তাই সময় নষ্ট না করে বলো। অবন্তিকা বলে সেদিন অর্জুন স্যারকে লালবাজার অফিসে ডাকা হয়। শঙ্কর অর্জুনকে একটা লেটার দেখায়। অর্জুন খামটা খুলে হতভম্ব হয়ে গেলে শঙ্কর বলে তোমাকে অনেক অভিনন্দন, তোমার পোস্টিং হয়েছে সিএম এর সিকিউরিটিতে, দেখেছো 2 সপ্তাহের মধ্যেই প্রমোশন পেয়ে গেলে। অর্জুন বলে এটাকে প্রমোশন বলছেন? ভাস্কর বলে তোমার কাছারি থেকে আসামি পালিয়ে গেছে, আমার অর্ডার ছাড়া তুমি নিজের মতো করে কাজ করো। তোমার তো খুশি হওয়া উচিত যে তোমাকে কন্ট্রোল রুমে দেয়নি। মনে রাখবে প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। অর্জুন এই বিষয়ে তর্ক না করে জিজ্ঞেস করে আমার জায়গায় কাকে রিপ্লেস করেছেন? তখনই হেডকোয়ার্টারে বিশ্বজিৎ ঘোষ আসে, মানে অর্জুনের জায়গায় বিশ্বজিৎকে পোস্ট দেওয়া হয়েছে। বিশ্বজিৎ দায়িত্ব নিয়ে তার আন্ডারে কাজ করা টিমকে ডেকে বলে পূর্বে এসআইটি টিমের ইনভেস্টিগেশনে অনেক ভুলের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আমি আর এমনটা চাই না। আমি খুবই স্ট্রিক্টলি রুলস ফলো করি, তাই আমার আন্ডারে কাজ করতে হলে কেউ তার ইচ্ছা মতো চলতে পারবে না। অর্জুন সিএম এর সাথে দেখা করতে আসে, তখন সেখানে বরুণও ছিল। সিএম জিজ্ঞেস করে ব্রিগেড মিটিং এর প্রস্তুতি কেমন চলছে? অর্জুন বলে প্রায় শেষের পথে। সিএম বলে আমি আজকের দিন শেষ হওয়ার আগেই ফুল রিপোর্ট চাই। দিল্লি হাইকমান্ড থেকে বড় বড় গেস্ট আসবে, কোন রকমের ঝামেলা আমি চাই না। অর্জুন চলে যাওয়ার সময় বরুণ উপহাস করে বলে ইউনিফর্মটা নিয়ে যেও। অর্জুনের অনেক খারাপ লাগলেও কিছুই করার থাকে না। এদিকে নির্বাচনের খুশিতে সাগর, মঞ্জুলিকা, দীপা, রঞ্জিত সবাই বেশ আগ্রহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে। অর্জুন এক রেস্টুরেন্টে সৌমিয়ার সাথে দেখা করতে আসে। সৌমিয়া বলে এভাবে এক্স বয়ফ্রেন্ডকে ফোন ট্যাপ করতে সাহায্য করতে করতেই তুমি বুড়ি হয়ে যাবো। অর্জুন পকেট থেকে একটা লিস্ট বের করে দিলে সৌমিয়া লিস্ট দেখে অবাক হয়ে যায়। পরের দিন ব্রিগেড সম্মেলন সভায় বরুণ নারী কল্যাণ নিয়ে ভাষণ দিচ্ছে, পাশেই অর্জুন সিকিউরিটি ইউনিফর্মে। ভাষণ শেষে বরুণ বলে সিএম শীর্ষেন্দু এবছর তরুণদের সাহায্যে পশ্চিম বাংলার ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু তরুণকে দলে নিয়োগ দিয়েছে। বরুণ একে একে সবার নাম বলে, সবশেষে সাগরের নাম ঘোষণা করে। সাগরের নাম শুনতেই সাগরের দলবল খুশিতে হই হুল্লোড় শুরু করে দেয়। সন্ধ্যায় খুশি অর্জুনকে জিজ্ঞেস করে তোমাকে আইপিএস থেকে সিকিউরিটিতে ট্রান্সফার করলো কেন? অর্জুন বলে এটাকে প্রমোশন বলে, আর সৎপথে থাকলে এমন তো হবেই। তখনই কলিং বেল বাজলে অর্জুন কল কেটে দরজা খুলে দেখে তার টিমের সবাই দাঁড়িয়ে আছে। অর্জুন ড্রিঙ্কস বানাতে বানাতে জিজ্ঞেস করে সাগর আর রঞ্জিতের কাহিনীটা কি? অভিরূপ বলে ওরা একদম রাম আর লক্ষণের মতো। হিমেল বলে হুগলির এক ফ্যাক্টরিতে গ্যাংস্টারের মাঝে ফেসে গিয়েছিল, শুট আউট চলছিল। তাদের বয়স তখন প্রায় 16 বা 17 হবে। অন্যরা হলে পালিয়ে যেত, কিন্তু এই দুজন ছিল ভিন্ন। অন্য গ্রুপের 60 জনকে মেরে তারপর পালিয়েছিল। একসাথে দুজন বেশ ভয়ানক। অবন্তিকা বলে যদিও এরা দুজন ভিন্ন স্বভাবের, একজন আগুন তো অন্যজন পানি। প্রসেনজিৎ বলে সিস্টেমটাই ভালো না, ষড়যন্ত্র করে আপনাকে সরিয়ে দিল। অভিরূপ প্রসেনজিৎকে চুপ করিয়ে দিয়ে বলে ষড়যন্ত্র করে আপনাকে সরিয়ে দিল। হিমেল বলে আপনাকে ছাড়া আমরা কেমন যেন অচল হয়ে পড়েছি। আগে ছিল সপ্তর্ষি স্যার, তারপর আপনি। মনে হতো যে সত্যিকার অর্থে আমরা ডিউটি করছি, কিন্তু এখন। অর্জুন বলে চিন্তা করো না, যে কাজটা আমরা শুরু করেছি সেটা শেষ করবই। থানায় শ্যামবাজারের অনেকগুলো লোকজনকে ধরে নিয়ে আসা হয়। অপরদিকে কয়েকজনের নাম নিয়ে কিছু লোককে বাম দিকে তো কয়েকজনকে ডান দিকে যেতে বলে। নাম ডাকা শেষ হলে অর্জুন বাম দিকের লোকদেরকে বলে সময় পাল্টেছে, তোদের সাগর এখন নেতা হয়ে গেছে, তোদের গায়ে হাত দেওয়ার সাহস কারণ নেই। উপর থেকে অর্ডার আছে, তোরা যেতে পারিস। ছেলেগুলো খুশি হয়ে চলে যায়। এরপর ডান দিকে ছেলেগুলোকে মোটা লাঠি দিয়ে মারতে শুরু করলে তাদের চিৎকার বাইরে থেকে শোনা যায়। খবর পেয়ে রঞ্জিত আস্থানায় এসে সকলের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে এই কাজ কে করেছে? একজন বলে ওই অর্জুন মৈত্র। রঞ্জিত জিজ্ঞেস করে শুধু তোদের কেন মারলো? পাশ থেকে একজন বলে সাগরদার লোকদেরকেও নিয়েছিল, কিন্তু পরে ওদেরকে ছেড়ে দেয়, কারণ সে এখন নেতা আর আমরা তোমার লোক, আমরাও তো ওদের হয়ে কাজ করি, তাই না? রঞ্জিত বেশ রেগে সাগরকে কল দেয়, কিন্তু সাগর তখন পার্টির এক মিটিং এ ব্যস্ত। বারবার কল আসায় সবাই বিরক্ত হয়, তাই সাগর ফোনটা বন্ধ করে দেয়। কিন্তু রঞ্জিত এতে আরো রেগে যায়। ঝা অর্জুনের কাছে চন্দ্রচূড় তিওয়ারির একটা ফাইল নিয়ে বলে সিএম এর সাথে কনস্ট্রাকশন নিয়ে কিছু কথা বলবে, তার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। অর্জুন ফাইল দেখতে গেলে ঝা বলে আমি আপনাকে সব বলছি। চন্দ্রচূড় হলো পেটোনিয়া রিয়েল এস্টেটের মালিক, অনেক বড় বিজনেস টাইকুন। পার্টি ফান্ডের 1 নম্বর ডোনার হলো তিওয়ারি। তিওয়ারি সাউথ কলকাতার টলিগঞ্জ এবং রাসবিহারীর মাঝে 5 একরের জমি দেখছে। অর্জুন বলে তাহলে তো অনেক বড় প্রজেক্ট। ঝা বলে এটা আমাদের চিন্তা থেকেও অনেক বড়। সিএম এর পারমিশন নেবে, তবে এসব শুধু ফর্মালিটির জন্য, আসলে তো এগুলো বুগনবাবু ম্যানেজ করে। এটা শুনে অর্জুন শকড হয়ে যায়। তার হাতে একের পর এক তথ্য আসতে থাকে। সে ভাবে সিকিউরিটি গার্ডের চাকরিটা এতটাও খারাপ না। ঝা বলে এত বড় বড় অ্যামাউন্টও আমি ম্যানেজ করতে পারবো না, তাই বরুণ বাবুই দেখাশোনা
আলোচনা করে। অর্জুন বেশ কৌতূহল নিয়ে প্রজেক্টের সবকিছু পড়ে দেখে। অর্জুন ক্লাবে চন্দ্রচূড় তিওয়ারির সাথে দেখা করতে আসলে তিওয়ারি জিজ্ঞেস করে শিবসেন তো পাঠিয়েছে। অর্জুন তার জবাব না দিয়ে বলে আপনি বেশ ভালোই খেলেন। হাওড়ায় আপনার স্যান্ড ফ্যাক্টরির ব্লু প্রিন্ট পেয়েছি, কোন রকমে পাস হয়েছে, তবে বাস্তবে অন্যরকম অবৈধ ইম্পোর্টেড মেশিন, হেলথ কোড ভায়োলেশন। হাওড়ার ডিসিপি রমেশ কুমারের নজর পড়লে এক রাতের মধ্যেই সিলগালা হয়ে যাবে। তিওয়ারি বেশ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে কত লাগবে। অর্জুন বলে সরকার যে টাকা বেতন দেয় সেটাই অনেক, কিন্তু একটা সাহায্য লাগবে। সাউথ কলকাতায় বরুণ বাবুর সাথে আপনার যে মিটিং আছে সেটা কবে? তিওয়ারি বলে আগামী পরশুদিন। 2 দিন পরে তিওয়ারি একটা 5 স্টার হোটেলে বরুণ আর সাগরের সাথে মিটিং করতে আসে। সাইন করার আগে তিওয়ারি বলে সব ঠিক আছে, কিন্তু এই প্রজেক্টে রঞ্জিত থাকবে না। দেখেন পেটুনিয়া একটা নাম করা বিল্ডার কোম্পানি, আমাদের ইমেজ অনেক পরিষ্কার, রঞ্জিতকে এখানে মানায় না। ওর ট্রাক রেকর্ড তো আমরা সবাই জানি। সাগর বলে ট্রাক রেকর্ড তো আমারও ভালো না। তিওয়ারি বলে তোমার কথা ভিন্ন, আর এখন তুমি পলিটিক্সে আছো, পলিটিক্সে নামলে সবকিছু ধুয়ে যায়, তার উপরে বরুণ বাবুর হাত আছে তোমার মাথায়। সাগর বলে ক্ষমা করবেন, কিন্তু রঞ্জিতকে বাদ দিয়ে আমি এই প্রজেক্টে আসতে পারবো না। বরুণ সাথে সাথে হাত দেখিয়ে সাগরকে থামিয়ে দেয়। বরুণ তিওয়ারিকে বলে আমরা আপনার শর্ত মেনে নিয়েছি, আপনি সাইন করুন। সাগর মনে মনে বেশ রাগ হয়। মিটিং শেষে সাগর বরুণকে বলে আজ পর্যন্ত কখনো তুমি এভাবে বাইরের মানুষের সামনে আমাকে চুপ করাওনি। বরুণ বলে তোর দেখছি সাহস অনেক বেড়েছে। শোন, রাজনীতি এবং ব্যবসায়ী সব, তুই এসেছিলি আমার কাছে কিভাবে চলবি তা শিখতে, তাহলে কখন কি বলতে হবে, কখন চুপ থাকতে হবে সেটাও আমিই বলবো। বলেই বরুণ চলে যায়। ঘাটে রঞ্জিত বসে আছে। তখন অর্জুন সেখানে এসে বলে এখান থেকে যাচ্ছিলাম, তোকে দেখেই আসলাম, তা তুই ইলেকশনে কেন দাঁড়াচ্ছিস না? রঞ্জিত বলে তাহলে আপনি কাকে মারবেন? অর্জুন বলে শুনলাম সাউথ কলকাতার ডিলে তুই নেই। রঞ্জিত বলে সেটা তো ইলেকশনের জন্য আটকে গেছে। অর্জুন বলে কি বলিস? আমি তো জানি সাগর আর বরুণ গিয়ে ডিলে সাইন করে এসেছে। রঞ্জিত বলে এটা হতেই পারে না। অর্জুন জানায় অলরেডি হয়ে গেছে, মনে হয় ওরা দুজন তোকে এখান থেকে ডিল থেকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক এই লাইনে তো এমন হয়েই থাকে। অর্জুন চলে গেলেও কিন্তু তার আগুনে ঘি ঢালার কাজটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। বাসায় সাগর টুর্নামেন্টের জন্য মঞ্জুলিকার থেকে টাকা নিয়ে বাকিদেরকে মাইক আর ডেকোরেটর ভাড়ার জন্য টাকা দেয়। কিছু টাকা রঞ্জিতকে দিলে রঞ্জিত গুনে বলে টাকা একটু বেশি আছে। সাগর বলে রাখ, তোর কাজে লাগবে, কিন্তু তুই এত চুপচাপ কেন? সাগর রঞ্জিতকে ভেতরে রেখে নিয়ে একটা টি শার্ট দিয়ে বলে পর, তোকে অনেক মানাবে, এখন আমরা ব্র্যান্ডের জামা কাপড় পরবো। রঞ্জিত জামা পরে আয়নার সামনে দাঁড়ালে সাগর নেতাদের মতো কোটি পরে বলে এটা আমার জন্য নিয়েছি, কেমন লাগছে? রঞ্জিত অনেকক্ষণ চুপ থাকার পরে জিজ্ঞেস করে সাউথ কলকাতার ডিলের কি হলো? সাগর ঘাবড়ে বলে বললাম না নির্বাচনের পরে হবে। রঞ্জিত কেনাকাটা করার জন্য ট্রাকে উঠে সাগরকে হাত দিলে সাগর বলে আমি যাব না, পার্টি অফিসে মিটিং আছে। রঞ্জিত বলে এটা তো আমাদের ট্র্যাডিশন। সাগর বলে আজ পারবো না রে। যাওয়ার সময় মাঝপথে রঞ্জিতের এক লোক রঞ্জিতকে কল দিয়ে বলে পেটুনিয়ার ডিলটা হয়ে গেছে, কন্ট্রাক্টটা সাগরই নিয়েছে। চারিদিকে সাগরের পোস্টার দেখে রঞ্জিত হিংসায় জ্বলতে থাকে। রাতে টুর্নামেন্ট শুরু হলে সাগর এসে খেয়াল করে রঞ্জিত সেখানে নেই। সাগর রঞ্জিতকে কল দিয়ে বলে কোথায় গিয়েছো, তাড়াতাড়ি আয়, খেলা শেষ হয়ে যাবে। কিন্তু টুর্নামেন্ট শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে রঞ্জিত সেখানে আসে। সাগরকে ডেকে পাশে বসালে রঞ্জিতের গা দিয়ে ড্রিঙ্কস এর গন্ধ বের হয়। কিছুক্ষণ পর বরুণ অনুষ্ঠানে এসে সাগরের সাথে কোলাকুলি করে, আর রঞ্জিত হ্যান্ডশেক করতে গেলে বরুণ পাত্তাই দেয় না। রঞ্জিতের আত্মসম্মানে আবারও আঘাত লাগে। বরুণকে পেয়ে সাগর রঞ্জিতের দিকে আর তাকাই না। রঞ্জিত এক সাইডে সরে গিয়ে বিগত কয়েকদিন ধরে তার এবং তার লোকদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করতে থাকে। প্রোগ্রাম শেষে বরুণ চলে যায়, আর দীপা ড্রেস চেঞ্জ করার জন্য একাই তার বাসার দিকে রওনা দেয়। দরজা তালা খোলার সাথে সাথেই রঞ্জিত এক ধাক্কা মেরে তাকে ভেতরে ফেলে দেয়। ভয়ে দীপা সাগরকে ডাকতে থাকে, কিন্তু এত দূরের চিৎকার কেউ কিভাবে শুনবে। কিছুক্ষণ পর মানিক দীপাকে দেখতে বাসায় আসলে পথে রঞ্জিতকে দেখলেও পাত্তা দেয় না। গেটে তালা দেখেও মানিক তেমন কিছু মনে করে না। দরজা লাগিয়ে ভেতরে এসে দেখে দীপা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। মানিক কোন রকমের চাদর দিয়ে দীপাকে ঢেকে জিজ্ঞেস করে কে করেছে। মানিক দৌড়ে ক্লাবে এসে রঞ্জিতকে ইচ্ছা মতো মারতে থাকে। সাগরের বাকিরা আটকালে মানিক বলে ওকে জিজ্ঞেস করুন ও আমার বোনের সাথে কি করেছে। মানিককে সরিয়ে নিয়ে গেলে রঞ্জিত হুমকি দিয়ে বলে ওর হাত কেটে ফেলবো। সাগর রঞ্জিতকে জিজ্ঞেস করে তুই দীপার সাথে কি করেছিস? ও আমার বোন। রঞ্জিত বলে তা আমি কি করব? সাগর কোষে এক চর মেরে বলে কি করেছিস? রঞ্জিত বলে তো কি হয়েছে, তোর অনুমতি নিব? আমি কি গলির কুকুর যে তুই যা বলবি তাই করতে হবে? আমার যা মন চায় তাই করব। তুই তোর পার্টি আর তোর ওই বরুণদা কেউ আমার কিচ্ছু করতে পারবি না। সাগর রঞ্জিতকে মারতে শুরু করলে রঞ্জিত থামিয়ে বলে আমার কাঁধে পা রেখে নেতা হয়ে গেছো, আর আমি হয়ে গেছি তোমার বডিগার্ড। বোনের সাথে গিয়ে ডিল করে এসো আমাকে বাহানা দাও, আমাকে মিথ্যা বলো। সাগর বলে তোকে বাঘাতার কাছে আমি নিয়ে এসেছি, না হলে তুই এনকাউন্টারে মরে পড়ে থাকতি। রঞ্জিত বুক টান টান করে বলে তো কি হয়েছে, আমাকে ছাড়া তুই কি করবি? কিচ্ছু করতে পারবি না। সাগর ঘুষি মারতে গেলে রঞ্জিত পাগলের মতো নিজে নিজেকে মারতে থাকে। সাগর তার লোদের
অবন্তিকাকে বলে ওকে এখান থেকে নিয়ে যা। রঞ্জিত যাওয়ার সময় সাগরের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে। অবন্তিকা বলে সাগর আর রঞ্জিতের মধ্যে অর্জুন স্যার আগুন লাগিয়ে দিয়েছিল, কিন্তু কেউ এটা জানতো না যে সেই আগুনে আরো অনেক কিছু জ্বলতে যাচ্ছে। এক চায়ের দোকানের ছোট অর্জুনকে চা দিয়ে বলে কারণ জানি না, কিন্তু তাদের মধ্যে বিশাল মারামারি হয়েছে। মাঝখানে তাদের দলবল না গেলে আজ কেউ না কেউ মারা যেতই। দুই ভাগে আলাদা করার অর্জুনের প্ল্যান সফল হয়েছে। দুইজনই দুজনের প্রতি প্রতিশোধ আর হিংসার আগুনে জ্বলতে থাকে। পরের দিন সকালে অর্জুন দরজা খুলে দেখে খুশি এসেছে। খুশি বলে তুমি তো আর ব্যাঙ্গালোর যেতে পারবে না, তাই আমি আসলাম। একজনকে তো এফোর্ট দিতেই হবে। সাগর দীপার মাথায় হাত বুলিয়ে বলে তুই চিন্তা করিস না, রঞ্জিতকে আমি ছাড়বো না। শোকে কাতর মানিক বলে চলো পুলিশের কাছে যাব। সাগর বলে পুলিশ ওর কি করবে? বললাম তো বিষয়টা আমি দেখছি। এখন ওদের এখানে থাকাটা নিরাপদ না, তোরা কলকাতার বাইরে চলে যা। দীপা ফুপিয়ে ফুপিয়ে কান্না করলে সাগর বলে আমার উপর কি বিশ্বাস নেই? আমার বোনের গায়ে হাত দিয়েছে, আমি ওকে এত সহজে ছাড়বো না। সাগর কিছু টাকা দিয়ে যেতে বললে মানিক রেগে বলে এসব আমার ঠিক মনে হচ্ছে না, আমি দীপাকে নিয়ে থানায় যাব। সাগর বুঝিয়ে বলে যদি আমাকে বড় ভাই মানিস তাহলে কথা শোন। তখনই মঞ্জুলা আসলে মঞ্জুলা দীপাকে সান্ত্বনা দিয়ে বলে চল এখনই থানায় যাব। মানিক বলে সাগর তো মানা করছে, টাকা দিয়ে বলছে কলকাতায় বাইরে যেতে। মঞ্জুলা হতবম্ব হয়ে তাকালে সাগর বলে আমি ওদের ভালোর জন্যই বলছি, সব শান্ত হলে আবার ফিরিয়ে আনবো। মঞ্জুলা বলে এখন কি এসব বলার সময়? আমাদের থানায় যাওয়া উচিত। সাগর রেগে বলে তোমার কি মনে হয় পুলিশ তো রঞ্জিত পর্যন্ত থেমে থাকবে, আমার পর্যন্ত আসবে না? বলেই থেমে যায়। মঞ্জুলা বলে বাকিটুকুও বলো, রঞ্জিতের মাধ্যমে তোমার পর্যন্ত পৌঁছাবে, তারপর তোমার ক্যাম্পেইন, ইলেকশন, নেতাগিরি সব শেষ হয়ে যাবে। সাগর তালুকদারের মান সম্মান শেষ হয়ে যাবে। সাগর বলে একটু বোঝার চেষ্টা করো। মঞ্জুলা বলে বুঝতে পারছি এই মুহূর্তে তোমার জন্য ভোট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি কি অন্ধ হয়ে গেছো? দীপাকে দেখো, ও তোমার বোন হয়, ওর জায়গায় যদি আমি হতাম। এই কথা শোনা মাত্রই সাগর জোরে চিৎকার করে বলে যা খুশি করো বলেই চলে যায়। বাইরে এসে বোনকে কল দিয়ে বলে অনেক বড় সমস্যা হয়ে গেছে। পেছনে এক বাইকে করে তিনজন এসে মানিকের বাসায় কিছু একটা দিয়ে দৌড় মারে। পর মুহূর্তেই মানিকের বাসা ব্লাস্ট হয়ে যায়। প্রচন্ড শব্দে সাগর থমকে যায়। মঞ্জুলা বলে চিৎকার করে ভেতরে এসে দেখে মানিকের গায়ের উপরে দেওয়াল পড়ে আছে। সবাই দৌড়ে এসে মানিকে বের করে নিয়ে যায়। সাগর ভেতরে এসে দেখে এক দেওয়ালের সাথে মঞ্জুলা পিঠ ঠেকিয়ে সামনে ভাঙা দেওয়ালের নিচে বসে আছে। সাগর টেনে ওঠানোর চেষ্টা করে কিন্তু পারে না। কিছুটা সামনেই দীপা পড়ে আছে। অবন্তিকা অর্জুনকে কল দিয়ে বলে সাগরের পরিবারের উপরে হামলা হয়েছে, তার স্ত্রী মারা গেছে, সাথে দুজন প্রতিবেশীও মারা গেছে। সবাই বলছে এটা রঞ্জিতের কাজ, কিন্তু শিওর না। অর্জুন কল কেটে বেশ চিন্তায় পড়ে যায়। রঞ্জিতের এক লোক দৌড়ে এসে দরজা ধাক্কালে রঞ্জিত দরজা খুলে জিজ্ঞেস করে কাজ হয়ে গেছে? লোকটা বলে বৌদিও ওই বাসায় ছিল। এই কথা শুনে রঞ্জিত চমকে যায়। মঞ্জুলার শেষকৃত্য করতে এসে সাগর স্তব্ধ হয়ে তাকিয়ে দেখে দলের বাকিরাও কান্নায় ভেঙে পড়ে। রঞ্জিত বোটে করে পালিয়ে যাওয়ার সময় সাগরকে কল দিলে সাগর কল রিসিভ করে না। এক লোক এসে সাগরকে বলে রঞ্জিত তার দলবল নিয়ে পালিয়েছে, কিন্তু সমস্যা নেই, যে করেই হোক ওদের খুঁজে বের করব। বোন এসে সাগরের কাঁধে হাত রেখে বলে জানি এই মুহূর্তে তোর মাথায় আগুন জ্বলছে, কিন্তু মাথা ঠান্ডা কর, সামনে ইলেকশন, সবকিছু তোর সাপোর্টে। এখন এমন কিছু করিস না যেন সব নষ্ট হয়ে যায়। 2 মাস অপেক্ষা কর, এর আগে কিছু করলে তোর পলিটিক্যাল ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। সাগর রক্তাক্ত রাগী চোখে তাকিয়ে বলে জাহান নামে যাক পলিটিক্স। বরুণ আর কিছু না বলেই চলে যায়। অবন্তিকা বলে সাগর আর রঞ্জিত হলো আগুন আর পানি। আগুনের তেজ তো আমরা দেখেছি, কিন্তু সাগরের তুফান আসা বাকি ছিল, এমন একটা সুনামি যা পুরো কলকাতা থেকে ভাসাতে এসেছিল। বরুণ সাগরের অবস্থা বুঝে সাথে সাথে বিশ্বজিৎকে কল করে ঝাড়ি দিয়ে বলে শহরে এত বড় ঘটনা ঘটলো আর তুমি কি করছো? বিশ্বজিৎ বলে টিম পাঠিয়েছিলাম। বরুণ বলে ভালো করে শোনো, সাগরের এখন যে মানসিক অবস্থা তাতে সে যা খুশি তাই করতে পারে। 2 মাস পরে ইলেকশন, তাই ওকে আটকানোর দায়িত্ব তোমার। বলেই কল কেটে দেয়। বিশ্বজিৎ তাড়াতাড়ি অবন্তিকাকে কল করে বলে সাগরকে খুঁজে গ্রেফতার করো, সামনে ইলেকশন, সে যে কোনো সময় কিছু একটা করতে পারে। সাগরের লোক রঞ্জিতের এক ছেলেকে খেলার মাঠে ধরে মারপিট করে। সাগরকে জিজ্ঞেস করে রঞ্জিত কোথায়? ছেলেটা বলে সত্যি বলছি জানি না, জানলে বলে দিতাম। সাগর চাপা দিয়ে দিয়ে এক কোপে গলা থেকে শরীরটা আলাদা করে ফেলায়। এদিকে এক বিজনেস সামিটে সিএম কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়। স্টেজ থেকে নেমে সিএম আর বরুণ হেঁটে গিয়ে ফুলের তোড়াটা অর্জুনের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। তখনই অর্জুনকে অবন্তিকা কল দিয়ে বলে উপর থেকে কল এসে গেছে। অর্জুন স্বস্তির হাসি দিয়ে বলে জানো তো এখন কি করতে হবে? অবন্তিকা হ্যাঁ বলে কল কেটে দেয়। টিমের বাকিদের কাছে গেলে হিমেল জিজ্ঞেস করে স্যার কি বললো? অবন্তিকা বলে শহরে প্রচুর ট্রাফিক, কোথাও যেতে অনেক সময় লাগবে, এর মধ্যে সাগরকে খুঁজে গ্রেফতার করাটা অনেক কঠিন। হিমেল বলে তাহলে আমরা আরো 1 কাপ চা খাই। বলে চায়ের অর্ডার দিতে গেলে অবন্তিকা খেয়াল করে হিমেল কাকে যেন কল দিয়ে কথা বলছে। লোকাল পুলিশের কলে বিশ্বজিৎ তার টিম নিয়ে খেলার মাঠে লাশ দেখতে আসে। লোকাল
পুলিশ বলে ছেলেরা খেলছিল, কেউ একজন এসে মেরে চলে গেছে, তারা চেনে না। বিশ্বজিৎ দেখে লাশটা দেওয়ালের সাথে হেলান দেওয়া। মাথা কোথায় জিজ্ঞেস করলে পুলিশ বলে মাঠের মাঝে। ছেলেরা নাকি সেটাকে ফুটবল বানিয়ে কয়টা লাথিও মেরেছে। সাগর হন্যে হয়ে রঞ্জিতের এক একজনকে যেখানে পাচ্ছে সেখানেই জবাই করছে, আর বিশ্বজিৎ বেচারা কিছুই করতে পারছে না। বাদালকে ধরলে সে সব বলে দেয়। বোম আনতে শম্ভু, বুম্বা আর মনোয়া গিয়েছিল। লম্বা, জয় আর দিবাকর বাইকে করে গিয়ে বোম মেরেছিল। সব শোনার পরে সাগর বাদালকেও গুলি করে মেরে ফেলে। বুম্বা আর শাম্বুকে কল করে জানায় সুনামি এসে গেছে। সাগরদা যাকে পাচ্ছে তাকেই কোপাচ্ছে, গুলি করছে। শম্ভু বলে তোরা কিদারপুর আয়, আমি আসছি। শম্ভু পরিবার থেকে বিদায় নিয়ে নিচে নামতেই দেখে সামনে সাগর। সাগর গুলি করে শম্ভুকেও মেরে ফেলে। এত লাশের খবরে এদিক সেদিক দৌড়াতে গিয়ে বিশ্বজিতের অবস্থা টাইট হয়ে যায়। কিভাবে সাগরকে আটকাবে, আর এসব জানার পরে বরুণী বা কি করবে? সাগর ক্লাবে বুম্বাকে মারতে গেলে বুম্বা উপর থেকে পালাতে যায়। সাগর পেছন থেকে গুলি করে দেয়। এদিকে অর্জুনের বাসার কলিং বেল বাজলে খুশি গিয়ে দরজা খুলে চমকে যায়, কারণ সামনে কেউ একজন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ছেলেটা বলে খবরদার শব্দ করবেন না। বরুণ খবরে শুনে গত 5 ঘন্টায় 7টা লাশ পাওয়া গেছে, কিন্তু পুলিশ সময় মতো কোনো অ্যাকশন নিতে পারছে না। খবর পড়তে পড়তেই আরো একটা খুনের তথ্য আসে। রেগে বরুণ অন্য চ্যানেলে দিলে সেখানেও একই খবর। অতিষ্ঠ হয়ে বরুণ টিভি বন্ধ করে বেরিয়ে পড়ে। এদিকে অর্জুন তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে বাসায় আসে। বন্দুক নিয়ে ঢুকলেই ছেলেটা নিচে বসে বলে সারেন্ডার করতে এসেছি। অর্জুন বন্দুক নিয়ে নকুলকে ধরিয়ে দেয়। ছেলেটা বলে আমি লম্বা, থানায় আমাদের দেখা হয়েছিল, আমাকেও মেরেছিলেন। অর্জুনের মনে পড়তেই বলে আমার বাসায় এসে আমার পরিবারকে মারবি? লম্বা বলে না স্যার, আমার এখানে আসা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমি জানতাম না ম্যাডামও এখানে থাকে, তাহলে আসতাম না। সাগর পাগল হয়ে গেছে, সে কাউকে ছাড়বে না, আমাকে লকআপে দিন। এমনিতেও আমার মতো মানুষের বাইরে থাকা উচিত না। নিবেদিতা মিডিয়াকে বলে পুলিশ নিজে যেখানে অজ্ঞান হয়ে পড়ছে সেখানে আইন ব্যবস্থা কেমন এটা একবার ভাবুন। দিনে দুপুরে 8টা মানুষের খুন, তারপরও কোনো ব্যবস্থা নেই। এটা সম্পূর্ণ সিস্টেমের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। কলকাতা সিটিতে একজন মাত্র ভালো অফিসার ছিল, অর্জুন মৈত্র, কিন্তু তাকে সিএম এর সিকিউরিটি গার্ডে ট্রান্সফার করে তার জায়গায় নিয়ে এসেছে এক অযোগ্য অফিসার বিশ্বজিৎ ঘোষকে। নিবেদিতা গাড়িতে উঠতে গেলে এক সাংবাদিক জিজ্ঞেস করে অর্জুন মৈত্রকে সিএম এর সিকিউরিটি কেন বানানো হলো? নিবেদিতা বলে কারণ সে সৎভাবে তার কাজ করছিল। রুলিং পার্টি চায় না কেউ সৎভাবে ডিউটি করুক। টিভিতে এই খবর সিএম এর অফিসে বসে সিএম, বরুণ আর পার্টির বাকিরা দেখছে। নিবেদিতা ওপেনলি বলে সিএম, আপনি যদি সত্যি জনগণের পরোয়া করে থাকেন তাহলে অর্জুন মৈত্রকে ফিরিয়ে আনেন। সিএম রেগে টিভি বন্ধ করতে বললে পার্টির এক নেতা বলে ঘোষকে এই মুহূর্তে আনা বেশ সমস্যা হয়ে গেল। সিএম বলে কে জানতো যে এমন হবে? এসব বাদ দাও, ভোট ভোট করে মাথা খাচ্ছে, অর্জুনকে যেভাবেই হোক ফেরত আনতেই হবে। তখনই অর্জুনের ফোনে একটা কল আসে। পিঠ বাঁচাতে সিএম প্রেস ব্রিফিং দেখে বলে আমি কোনো অপোজিশনের কথা চিন্তা করি না, আমার চিন্তা শুধু আমার জনতা নিয়ে, তাদের সেফটি আমার কাছে আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তাই এই শহরকে সিকিউরিটি দিতে এখন অর্জুন মৈত্রকে দরকার। হেড অফ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। অর্জুন আবার তার ইউনিফর্ম ফিরে পায়। ডিউটিতে না থেকেও অর্জুন যে কলকাঠি নেড়েছে তাতে বেশ ভালোই কাজ হয়েছে। এদিকে দুশ্চিন্তায় পলাতক রঞ্জিত ঠিকমতো খেতেও পারে না। বারবার তার মঞ্জুরার কথাই মনে পড়ে। মঞ্জুরা তাকে ভাই ফোঁটা দিয়ে বলেছিল আমার সুরক্ষা তুই করবি। সেই বোনকেই রঞ্জিত মেরে ফেললো। অপরদিকে একজন মুখ ঢেকে কাউকে ধরে নিয়ে এসে সাগরকে বলে বাইরে আমাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। মুখ খুলতে দেখে এটা চীনা। সাগর জিজ্ঞেস করে তুই আমাদের সম্পর্কে জেনে কি করবি? চীনা বলে সাপ সাপই হয়। রঞ্জিত প্রথমে আমার বাবাকে মেরেছে, তারপর মঞ্জুরা বৌদিকে। তুমি কি বাঘাটা আর বৌদির মৃত্যুর বদলা নিবে? আমি জানি রঞ্জিত কোথায় লুকিয়ে আছে। সাগর জিজ্ঞেস করে এতদিন কোথায় ছিলে? চীনা বলে পালিয়ে বেড়াচ্ছিলাম, রঞ্জিতকে মারার প্ল্যান বানাচ্ছিলাম। বাঘাদা বলেছিল সাগর বেইমানি করবে না, সে তোমাকে ছেলে মানতো। যখন শুনলাম তুমিও রঞ্জিতকে খুঁজছো ভাবলাম সাহায্য করি। সাগর জিজ্ঞেস করে রঞ্জিত কোথায়? চীনা বলে একটা শর্তে বলবো, তুমি ওকে আমার চোখের সামনে এনে মারবে। চীনা সাগরদের জেটির পাড়ে নিয়ে আসে। চীনা দেখিয়ে দেয় রঞ্জিত কোন বোটে আছে। বাকিরা সাগরকে বলে তুমি থাকো, আমরা নিয়ে আসছি। সাগর বলে না, আমি একাই যাব। বোটে উঠে বন্দুক লোড করে সুযোগ বুঝে রুমের দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। উপরের পোশাক খুলে দেখে সেখানেও কেউ নেই। চীনা পিছনে ফিরে তাকায় যেন সে কাউকে খুঁজছে। গল্প চলে আসে অতীতে। চীনা বাবার লাশ যখন মর্গে দেখতে এসেছিল তখনই অর্জুন এসে বলে ভোর 4টায় কনস্টেবল তোর হ্যান্ডকাফ খুলে দিবে, তারপর তুই পালিয়ে যাবি। চীনা বলে এরপর আপনি এনকাউন্টার করবেন? অর্জুন বলে সেটা করতে হলে এখানেই করতে পারতাম, সুযোগ মনে হলে পালাবি, না হলে না। তার মতো কনস্টেবল এসে ভোরে চীনার হ্যান্ডকাফ খুলে দিলে চীনা পালিয়ে যায়। সাগরকে জেটির পাড়ে আনার 12 ঘন্টা আগে অর্জুন চীনাকে কল দিয়ে তার প্ল্যান বলে। চীনাও প্ল্যান মতো সাগরের লোকদের সামনে এসে ইচ্ছা করে সাগরের খোঁজ করে কথার জালে ফাঁসিয়ে এখানে নিয়ে আসে। মানে চীনা অর্জুনের আসার অপেক্ষা করছে, তখনই অর্জুন তার টিম নিয়ে হাজির। দুপক্ষের মাঝে গোলাগুলি শুরু হলে চীনা পালিয়ে যায়। এক পর্যায়ে সাগরের গুলি শেষ হয়ে যায়। অর্জুন বুঝতে পেরে গুলি করতে গেলে অর্জুনেরও গুলি শেষ হয়ে যায়। সুযোগ বুঝে সাগর পালাতে শুরু করলে অর্জুন তার পিছু নেয়। একসময় অর্জুন সাগরকে
ধরে ফেলে। সাগরকে ধরার পরে অর্জুন মিত্রের কলকাতার ক্লিন লড়াইয়ের বাকি থাকে সবচেয়ে বেপরোয়া রঞ্জিত ঠাকুর। গল্প চলে আসি সেদিন যখন অর্জুন সাগর আর রঞ্জিতকে থানায় ধরে এনে সাগরকে বলে, তোরা যদি মনে করিস তোদের সাথে কোনো পলিটিক্যাল পাওয়ার আছে তাহলে তোরা ভুল, তোদের সাথে আসলে কেউই নেই। পরের দিনে সাগর বরুণকে বলে, আপনি না বলেছিলেন আমাদের কেকা সিট দিবেন, এখনো তো কিছু বললেন না। বরুণ টিটকারির হাসি দিয়ে বলে, আরে তোরা তো কেবলই বাচ্চা, এত সহজে কি আর রাজনীতিতে আসা যায়, অপেক্ষা কর, সময় হলে আমিই ডাকবো। বরুণের এই ব্যবহারে সাগর বুঝে যায় এই বরুণ এত সহজে তাকে কোনোদিনও পলিটিক্সে আসতে দিবে না, তাই সেও বেশ সতর্ক হয়ে যায়। সেদিন রাতেই দীপা আর মঞ্জুলার সাথে অমিতাভ বচ্চন একটা সিনেমা দেখে। অমিতাভ এক সন্ত্রাসীর অডিও রেকর্ড শুনছে, তখনই তার মাথায় এক বুদ্ধি আসে আর সেও একটা ভিডিও ক্যামেরা নিয়ে রেকর্ডে বসে। 2002 সালের 29 সেপ্টেম্বর। সাগর বলে, আমি সাগর তালুকদার, খুব ভেবে চিন্তেই আজকের ভিডিওটা বানাচ্ছি। গত 17 বছর বাঘাদা ওরফে শঙ্কর বড়ুয়ার হয়ে কাজ করেছি। মনে হতো এই শহরে এমন এক জায়গায় আছি যে আমাদের নাম শুনলেই সবাই কাঁপবে, তবে বিষয়টা আসলে এমন না। তাই আজ নিজের এক বায়োডাটা বানাচ্ছি। 1990 সালে আমার প্রথম কাজ শুরু হয়, তখন বিবেক কুপার কলেজে পড়ি। এই পার্টির সবার সাথে মিলে মহেশতলা পৌরসভার ব্যালট বক্স লুট করতে যাই। প্রথম কাজেই 200 টাকা কামাই। এর 1 মাস পর জগন্নাথ মানে জগাদা বলে তারাপদ মুন্সি নামের স্বাধীন এক ক্যান্ডিডেট আছে, তাকে না আটকালে সে নাকি জিতে যাবে। তাই তার র্যালিতে 4টা বোম মেরেছিলাম। সেদিন মুন্সির সাথে আরেকজন মারা গিয়েছিল। দুর্ভাগ্যবশত পুলিশের কাছে ধরা পড়ি। এরপর 6 মাস জেলে ছিলাম। দরজার ফাঁকা দিয়ে এসব দেখে রঞ্জিত বেশ অবাক হয়ে বাকিদের ইশারা করতেই সবাই সাগরের মজা নিয়ে হাসতে থাকে। রেকর্ডিং শেষে রঞ্জিত জিজ্ঞেস করে, কাহিনী কি, আমাদের নিয়ে কি মরার প্ল্যান করছো নাকি? সাগর বলে, আরে এ তো আমাদের ইন্স্যুরেন্স। রেকর্ডিং এ সাগর বলে, হাওড়ার এমএলএ কে মজুমদারের অর্ডারে 1993-তে আশুতোষ কলেজের জিএসসি কে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মেরে ফেলি। আর এই কেস নিয়ে পশ্চিম বার্তার সাংবাদিক সঞ্চালী খুব লাফালাফি করছিল, তাই তারই বাসায় গিয়ে গলা টিপে তাকে মেরে ফেলেছিলাম। 1993-তে স্বাস্থ্যমন্ত্রী ভগীরথীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস চলছিল। সাক্ষ্য ছিল সেই মেয়ের বয়ফ্রেন্ড, তাকে মেরে গলায় ইট বেঁধে রবীন্দ্র সরবরাহ লেকে ফেলে দিলাম। মন্ত্রী বেহালার মেয়ে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, সেই ছেলেকে 60 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়ে চাপা দিয়েছিলাম। বর্তমানের পার্টি সেক্রেটারি পৈতোষ ঘোষের কথা অনুযায়ী 1996-তে অপোজিশন পার্টির 60 জনকে পার্টি অফিসে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলাম। এক এক মন্ত্রীর পাপের কথা এভাবেই রেকর্ড করে ক্যাসেট বানিয়ে তার উপরে মন্ত্রীদের নাম লিখে রাখে। রঞ্জিত জিজ্ঞেস করে, এর কাজ কি? সাগর বলে, এই ইন্স্যুরেন্স গুলো লকারে রাখছি। বলেই একটা ব্যাগে করে তাকে রেখে বলে, দরকার পড়লে বের করে নিবি। গল্প চলে আসে বর্তমানে। নৌকার উপর থেকে সাগরের দলের সাথে পুলিশের গোলাগুলি চলছে। সাগর মফিজুলকে বলে, জানিস তো কি করতে হবে। সাথে সাথে আরেকজনের সাথে পানিতে লাফ দিয়ে সাতটে ডাঙায় এসে কোথায় যেন চলে যায়। সবাইকে নোংরা রাজনীতি জালে ফাঁসিয়ে বরুণ তার পরিবারের সাথে আনন্দে মেতেছিল। তখনই তার লুকানো ফোনে কল আসে। যে এই ক্যাসেট গুলো বানিয়েছিল মানে মফিজুল, বরুণকে বলে সাগর ধরা পড়েছে। আইপিএস অর্জুন তাকে তুলে নিয়ে গেছে। একটা পার্সেল রেখে যাচ্ছি, সাগরদা বলেছিল যত তাড়াতাড়ি দেখবেন ততই আপনার ভালো। বরুণ দৌড়ে বাইরে আসলে মফিজুল পার্সেলের দিকে ইশারা দিয়ে চলে যায়। বরুণ দ্রুত ডিস্ক অন করতেই সাগরের মুখে শোনে সাগর বলছে 1997-এর দুর্গাপূজায় বাঘাদা প্রথম বরুণ রয়ের সাথে দেখা করায়। বরুণ রয় আমাকে প্রথম কলকাতার বাইরে পাঠায় বেনারসের এক ট্রেন থেকে পুরো পরিবারকে গায়েব করার জন্য। এসব দেখে বরুণ রাগে কাঁপতে থাকে। মফিজুলকে কল দিয়ে জিজ্ঞেস করে, আমাকে ব্ল্যাকমেল করছিস? মফিজুল বলে, ওসব আমরা বুঝি না, তবে ওই ডিস্কের কপি নিয়ে একজন নিবেদিতার বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাই যত দ্রুত সম্ভব সাগরদাকে বের করবেন, ততই আপনার জন্য ভালো হবে। অর্জুন তাদের গোপন আস্তানায় আসলে অবন্তিকা বলে হিমেল চার্জশিট বানাচ্ছে আর এদের কল রেকর্ড খুব জলদি চলে আসবে। অর্জুন ভিতরে আসতেই সাগর বলে, আমার শুধু একটা কাজ বাকি, কাজটা করতে দিন, তারপর আমি নিজেই আপনার কাছে এসে সারেন্ডার করব। অর্জুন রেগে বলে, তুই আগে বল আমাদের দলের কে তোকে ইনফরমেশন দিচ্ছে? সপ্তর্ষির আর কোয়েলের লোকেশন তুই কিভাবে জানলি? কঙ্কালের ফ্যাক্টরি আর এসব অবৈধ ব্যবসার মালিকে কোন এক পাওয়ারফুল কারোর ব্যাকআপ তোর সাথে ছিল, যেটা এখন তোর সাথে নেই। সাগর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, তার সাপোর্ট এখনো আছে, কারণ আমি তাকে বেঁধে রেখেছি। তখনই অর্জুনকে তার সিনিয়র ভাস্কর কল দিলে অর্জুন কলটা কেটে দিয়ে বলে, বাঘা হত্যার সব ক্রেডিট আমি নিলেও বাঘা ছেড়ে চীনাকে কিন্তু সত্যিটা বলে দিয়েছিলাম। অর্জুনের প্ল্যান বুঝতে পেরে সাগর এক শয়তানি হাসি দিয়ে বলে, ভালোই চাল চেলেছেন। তখনই একজন এসে বলে, বাইরে ভাস্কর স্যার এসেছে। তার মানে সাগরের বোনকে ব্ল্যাকমেল করাটা কাজে দিয়েছে। ভাস্কর রেগে বলে, এখনই সাগরকে রিলিজ করো, ভুলে যেও না আমি তোমার সিনিয়র। মানে এত কষ্ট সব বিফলে। এদিকে রঞ্জিত কোনোভাবেই শান্তি পাচ্ছে না। অস্থির হয়ে বোনকে কল দিয়ে বলে, দয়া করে আমাকে বাঁচান, আমি জানতাম না ওখানে বৌদি আছে। সাগর আমার সব লোককে এক এক করে মেরে ফেলেছে, দয়া করে আমাকে সাহায্য করেন। একটাবার সাগরের সাথে দেখা করার ব্যবস্থা করে দিন, ওর কাছে মাফ চাইবো, আমি এভাবে বাঁচতে পারছি না। কোথাকার কোন রঞ্জিত বাঁচুক বা মরুক, তাতে বরুণের কি বা যায় আসে? তাই সে বিরক্ত হয়ে
বলে কল কেটে দেয়। রঞ্জিত পাগলের মতো সব ভাঙচুর করতে থাকে। এদিকে অবন্তিকা অর্জুনকে বলে প্রায় সব নম্বরই আমরা পেয়ে গেছি, যার মধ্যে 8টা সন্দেহজনক নম্বর চেক করেছি, 5টা নম্বর বন্ধ আর 3টা অন। তার মধ্যে একটা নম্বর থেকে বোম্বে বাচ্চাকে বারবার কল করা হচ্ছে, আর চেক করে জানা গেছে নম্বরটা রঞ্জিতের। সাগর তার বাসার সামনে এসে সবাইকে বলে আগে এই রঞ্জিতকে শেষ করব, তারপর সবাই লুকিয়ে পড়বো, ঠিক 6টার সময় ক্লাবের বাইরে দেখা করবি বলেই তার বাসায় ঢুকে ড্রয়ার থেকে বন্দুক নিয়ে আনমনেই প্রাণপ্রিয় স্ত্রী মঞ্জুলাকে ডেকে বলে আমাকে জামা বের করে দাও তো। ভিতর থেকে কোনো সাড়া না পেলে হঠাৎ তার মনে পড়ে মঞ্জুলা আর এই দুনিয়ায় নেই। মঞ্জুলাকে হারানোর যন্ত্রণা আর এই ফাঁকা বাসায় মঞ্জুলা রেখে যাওয়া অসংখ্য স্মৃতি তার অন্তরে কাঁটার মতো বিঁধতে থাকে। বারবার এটাই মনে হয় মঞ্জুলার কথা শুনে সেদিন দূরে কোথাও পালিয়ে গেলেই হয়তো তাকে আজ এই দিন দেখতে হতো না। এদিকে সোমের মা নিবেদিতাকে বলে আর কতদিন আমার কোমায় থাকা ছেলের জন্য নিজের জীবনটা শেষ করবি? আমি মা হয়ে মেনে নিয়েছি, সোম আর কোনোদিনই ফিরবে না, এবার ওকে যেতে দে আর নিজেকেও এই জেল থেকে মুক্ত কর। এমন কথা শুনে নিবেদিতা কান্না করতে করতে খাওয়া ছেড়ে উঠে চলে যায়। সাগর তখন মঞ্জুলিকার কথা ভাবতে ভাবতে কান্না করছে। তখনই বাইরে থেকে রঞ্জিতের কণ্ঠ শুনে স্তব্ধ হয়ে যায়। প্রচুর রেগে রঞ্জিতের ঘাড়ে বন্দুক তাক করলে রঞ্জিত বলে গুলি করার আগে একটা বার আমার কথা শোনো। রঞ্জিত কান্না করতে করতে বলে আমি একটা বারের জন্য বুঝতে পারিনি বৌদি ওখানে আছে, অনেক বড় ভুল করে ফেলেছি বলে হাত জোর করে সাগরের কাছে মাফ চায়। সাগরের পা ধরে কান্না করতে থাকে। সাগরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সাগর বলে তোকে মাফ করার মতো সাহস আমার নেই। পরিবার বলতে আমি দুজনকেই বুঝতাম, এক মঞ্জুলা আর তুই, সেই দুজনকেই তুই কে নিয়েছিস বলে অপর দিকে ফিরতেই রঞ্জিত হঠাৎই তার পিঠে চাকু ঢুকিয়ে দেয়। সাগর হতবম্ব হয়ে পাল্টা আক্রমণ করার আগেই রঞ্জিত আরো কয়েক পোজ দিয়ে বলে অনেকগুলো ভুল তো করেই ফেলেছি, আরো না হয় একটা ভুল করি বলে সাগরকে সেখানেই মেরে মেঝেতে ফেলে দেয়। এই জন্যই রঞ্জিতের মতো মানুষকে কখনোই বিশ্বাস করতে হয় না। রঞ্জিতের মনে পড়ে একটু আগের কথা। বরুণ তখন কল কেটে কিছুক্ষণ পর আবারও কল দিয়ে বলে সাগর কিছু ভিডিও রেকর্ড করেছিল। রঞ্জিত বলে হ্যাঁ, তোমাকে হুমকি দিচ্ছে নাকি? বরুণ জিজ্ঞেস করে ব্যবসাটা একা সামলাতে পারবি তো? রঞ্জিত বলে একাই তো সামলাচ্ছি, সে তো নেতা হওয়ার জন্য মরিয়া হয়ে আছে। বরুণ খুব শান্তভাবে বলে সাগরকে মেরে ভিডিওগুলো এনে দেয়, এরপর যা হবে আমি সামলে নিব। এতক্ষণ সাগর নিশ্চয়ই বাসায় চলে গেছে। এদিকে সাগরের রক্তে মেঝে ভিজে গেছে। রঞ্জিত হাত মুখ ধুয়ে সেই তাক থেকে ক্যাসেটের ব্যাগটা নিয়ে বের হতেই দেখে সাগর আর মঞ্জুলার পোষা বিড়াল সাগরের বুকে উঠে বসে আছে। কিছুক্ষণ পর নোনা পুকুরের ট্রাম ডিপোতে এসে বরুণকে কল দিয়ে বলতেই বরুণ বলে আমার লোক পাঠাচ্ছি, তাদের ক্যাসেটটা দিয়ে দিবি। রঞ্জিতের কল ট্যাপ থেকে সব শুনে অর্জুন হিমেল আর অবন্তিকাকে বলে তোমরা লোকেশন থেকে 15 থেকে 20 মিনিটের দূরত্বে আছো, তাই এখনই গিয়ে রঞ্জিত আর ওই ক্যাসেট গুলো নিয়ে আসো। মনে রেখো ক্যাসেট গুলো আমাদের দরকার। গাড়ির শব্দ পেয়ে রঞ্জিত সাবধানে নজর রাখে। হিমেল আর অবন্তিকা বন্দুক নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। হিমেলের হঠাৎ কি মনে পড়তেই রঞ্জিতের নম্বরে কল দেয়। সাথে সাথে রিং হলে সেই শব্দ অনুসরণ করে রঞ্জিতকে ধরে ফেলে, কিন্তু রঞ্জিত চালাকি করে ব্যাগ দিয়ে হিমেলের হাতে বাড়ি দিতেই তার হাত থেকে বন্দুক পড়ে যায়। সাথে সাথে অবন্তিকাকে লাথি দিয়ে ফেলে দিলে অবন্তিকা মাথায় আঘাত পায়। বেশ অনেকক্ষণ ধস্তাধস্তির পরে হিমেল কোন রকমের বন্দুক হাতে পেয়ে গুলি করতেই রঞ্জিত জানের ভয়ে ব্যাগ রেখেই পালিয়ে যায়। অবন্তিকা অর্জুনকে কল দিয়ে সব বললে অর্জুন বলে ব্যাগটা আমার কাছে নিয়ে এসো, আর রঞ্জিতের চিন্তা করতে হবে না, আজ না হয় কাল ওকে ঠিকই ধরে ফেলবো। রাস্তায় হিমেল অবন্তিকাকে বলে তুমি না থাকলে ওই রঞ্জিত তো আমাকে মেরেই ফেলতো। আচ্ছা কি মনে হয় এই ক্যাসেট গুলোতে কি এমন আছে? অবন্তিকা বলে তা জানি না, অর্জুন স্যার নিশ্চয়ই জানে। হিমেল বলে এই রাস্তাতে ট্রাফিক থাকে, অন্য রাস্তা দিলে হতো না। এদিকে সৌমিয়া অর্জুনকে কল দিয়ে বলে আমি জেনে গেছি তোমার দলের তথ্য কে ফাঁস করছে। আসলে সেদিন রেস্টুরেন্টে অর্জুন সৌমিয়াকে কল দিয়ে তাদের দলের সবার নাম্বার দিয়ে চেক করতে বলেছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল তার দলের কেউ একজন তাদের খবর লিক করছে। গাড়িতে অবন্তিকা হঠাৎই হিমেলের নজরের আড়ালে ক্যাসেটের ব্যাগটা নিজের কাছে নিয়ে নেয়। তখনই অর্জুন হিমেলকে কল দিয়ে বলে অবন্তিকাই সেই ইনফর্মার। হিমেল হতবাক হয়ে অবন্তিকা দিকে তাকালে দেখে অবন্তিকা সিট বেল্টটা শক্ত করে ধরে শুনশান রাস্তার মাঝখানে কষে ব্রেক করে। রাস্তার ঠিক মাঝেই গাড়ি দাঁড় করিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই বরুণের লোক এসে হিমেলের সাইডে গাড়ি দিয়ে জোরে বাড়ি দিলে গাড়ি গিয়ে উল্টে পড়ে। বরুণের লোকেরা দৌড়ে গাড়ির কাছে এসে দেখে হিমেল উল্টে অবন্তিকার গাড়ির উপর পড়েছে। অবন্তিকা বলে একটু আস্তে ধাক্কা দিলে কি হতো, ব্যাগটা নিয়ে পালিয়ে যা, আমি এদিকে সামনে নিব। দুজন যেতেই অবন্তিকার সামনের কাজ ভেঙে বের হয়ে অর্জুনকে কল দিয়ে নাটক করে বলে স্যার আমাদের উপর অ্যাটাক হয়েছে, ওরা আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল, যাওয়ার সময় হিমেলকে গুলি করেছে, আমি ঠিক আছি। অর্জুন বলে আমি এখনই লোক পাঠাচ্ছি। কল কেটে অবন্তিকা হিমেলকে গুলি করতে গেলে দেখে হিমেল গাড়িতে নেই। হঠাৎ পেছনে ঘুরতেই হিমেল বন্দুকের বাট দিয়ে অবন্তিকার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। এদিকে রঞ্জিত প্রচুর রেগে বরুণকে কল দিয়ে বলে আমার পেছনে পুলিশ লাগিয়ে কাজটা
কাজটা ঠিক করলে না, এর বদলা আমি নিয়েই ছাড়বো। বরুণ টিটকারি করে বলে, কি করবি তুই? তোর আগে পরে সব তো শেষ। রঞ্জিত রেগে বলে, তোর মাথার ঠিক মাঝ বরাবর গুলি করে দা ভাই আর বৌদির কাছে পাঠিয়ে দিব। বরুণ হাসতে হাসতে কল কেটে দেয়। তার ঠিক পাশেই সাগরের ক্যাসেট গুলো পড়ে আছে, মানে সাগরে রেখে যাওয়া সব প্রমাণ শেষ। অবন্তিকা থেকে সব শুনে তার পেছনে অর্জুনকে দেখে হিমেল উঠে দাঁড়ায়। শুরু থেকে যেই হিমেলকে শয়তান ভেবেছিলাম, সেই হিমেল আসলে সৎ, আর অবন্তিকা হলো বরুণের লোক। অর্জুনকে দেখে অবন্তিকা কান্না করতে করতে বলে, আমার সব কথা তো রেকর্ড হয়েই গেছে, তাহলে গুলি করছেন না কেন? অর্জুন বলে, শেষ একটা প্রশ্ন, এমন বেইমানি কেন? অবন্তিকা বলে, প্রায় 2 বছর আগের কথা। পানিহাটির একটা ক্লাবে 4টা ছেলেকে পুড়িয়ে মারার জন্য গ্যাংস্টার তাপস দাসকে মরিয়া হয়ে খুঁজছিলাম। তাপস দাসের মাকে জেলে এনে অনেক মারার পরও সে একটা কথাই বলছিল, যে সে কিছুই জানে না। অতিরিক্ত মারার কারণে মহিলাটি হঠাৎই সেলে মারা যায়। অবন্তিকা বলে, আমার কাস্টাডিতে মহিলাটি মারা যাওয়ার পর আমার ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ে যায়, আর আমাকে তখন কেবল একজনই বাঁচাতে পারতো, আর সে হলো বরুণ। বরুণ অবন্তিকাকে ডেকে বলে, মহিলাটিকে 2 দিন কিছু খেতে দেওয়া হয়নি, সারা শরীরে আঘাতের চিহ্ন, এমনকি গলায়ও দাগ। তবে আমি সামনে নিয়েছি, তোমার নাম কোথাও আসবে না, আর রিপোর্টে আসবে মহিলাটি আত্মহত্যা করেছে। অবন্তিকা কান্না করতে করতে বলে, আমি জানি না এই ঋণ আমি কিভাবে শোধ করবো। বরুণ শয়তানি এক হাসি দিয়ে বলে, সময় আসবে, তখন শুধু এই দিনের কথাটা মনে রেখো। এভাবেই একদিন সেই সময় চলে আসে, আর অবন্তিকা এভিডেন্স রুম থেকে বরুণের নামে সব কেসের ফাইল সরিয়ে ফেলে। প্রথমে নিরুপায় হয়ে শুরু করলেও পরবর্তীতে কারি কারি টাকা আর প্রমোশন পেতে পেতে লোভ অবন্তিকাকে চেপে ধরে। সে বুঝতেই পারেনি কখন সে এই চক্রে এমন ভাবে ফেসে গেছে যে বের হওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। এভাবেই সপ্তর্ষির পাওয়া সব তথ্য সে আগেই বরুণকে বলে দিত। ভয়ানক সব ক্রাইম আর রাজনীতির এই নোংরা খেলার মাস্টার মাইন্ড বরুণ রায়, এই কথা অবন্তিকা ছাড়া আর কেউ জানতো না। তবে বরুণের সাথে বাঘার সম্পর্ক আছে এটা সবাই জানতো। বরুণ বাঘাকে বলে, পরিস্থিতি ঠান্ডা করতে তোর কতজন লোককে ধরা হবে তাদেরকে বলে দিস, কেউ যেন মুখ না খোলে। অবন্তিকা ফ্যাক্টরির লোকেশন বলতেই বরুণের লোকেরা ফ্যাক্টরি থেকে সব প্রমাণ সরিয়ে ফেলে। অবন্তিকা বলে, এই শহরে এমন কোনো ক্রাইম নেই যেখানে এই বরুণ নামক ঠান্ডা মাথার শয়তানটার হাত নেই। আজও বরুণের অবৈধ ব্যবসা আরামসে চলতো, যদি সপ্তর্ষি স্যার সেদিন হঠাৎ মারা না যেত আর তার জায়গায় আপনি না আসতেন। সেদিন আপনি যখন আমাকে কোয়েলের লোকেশন দিয়ে বললেন হিমেলকে সেখানে যেতে, তখন আমি হিমেলকে পাঠিয়ে বরুণকে মেসেজ দিয়ে তার লোকেশন জানিয়ে দিই, আর বরুণ সাগরকে কল দিয়ে কোয়েলের ঠিকানা দিয়ে দেয়। সাথে সাথেই রঞ্জিত গিয়ে কোয়েল আর তার বাবাকে গুলি করে মারে। এরপর রঞ্জিত বরুণকে তার লোকেশন বললে বরুণ যখন তার লোক পাঠানোর কথা বলে, তখন সে আসলে অবন্তিকার কথা বলেছিল। আর হিমেলের সাথে ক্যাসেট নিয়ে ফেরার পথে বরুণকে মেসেজ দিতেই বরুণ মেসেজ দিয়ে বলে সিআর এভিনিউ থেকে যেতে আর হিমেলকে মেরে ফেলতে। অবন্তিকা তীব্র অপরাধ বোধ নিয়ে বলে, আমি যা যা করেছি তার জন্য আমি ক্ষমার অযোগ্য, তারপরে বলছি পারলে আমাকে মাফ করে দিয়েন। অর্জুন বলে, তোমাকে এই জন্যই মেরে ফেলছি যেন পুলিশের উপরে সাধারণ মানুষের বিশ্বাসটা বেঁচে থাকে। এদিকে কুলফি আর গোলু রঞ্জিতের সাথে এক চায়ের দোকানে দেখা করতে আসে। কুলফি বেশ উৎসাহ নিয়ে বলে, বরুণের ড্রাইভারকে ধরেছিলাম, ভয়ে সে বরুণের পুরো দিনের রুটিন আমাদেরকে বলে দিয়েছে। বলে একটা চিরকুট দেখে বলে, সকাল 6:30টায় হাঁটতে বের হয়, এরপর 9টায় পার্টি অফিসে, তারপর 4টায় বাড়ি। রঞ্জিত রেগে বলে, ওর মর্নিং ওয়াকের লোকেশন বল। কুলফি বলে, প্রথমে রবীন্দ্র সরোবর, এরপর প্রিন্সেপ ঘাট। এই নামটা শুনতেই রঞ্জিত বলে, ঠিক আছে, সাথে আর কে থাকে? কুলফি বলে, 2 জন থাকে, আর মোট 10টা চক্কর দেয়। রঞ্জিত বলে, ঠিক আছে, এখন যা। কুলফি বলে, আমার বহুদিনের শখ, তোমার সাথে কাজ করব। রঞ্জিত রেগে বলে, আমি বাঁচতে পারছি না আমার জ্বালায়, দেখ 2 দিন পরই এখান থেকে পালাবো, তাই এই টাকা রাখ আর এখান থেকে পালা। অর্জুন রাতে তার টিমের সাথে কথা বলে জিজ্ঞেস করে এখন কি করা উচিত। হিমেল বলে, অবন্তিকার বয়ানি বরুণকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট। প্রশান্ত বলে, না না, বরুণের মতো এত বড় লোককে এভাবে অ্যারেস্ট করাটা বোকার কাজ, আর তাকে গ্রেফতার করেও বিশেষ লাভ হবে না, কারণ সাগরের মতো সেও 2 মিনিটে ছাড়া পেয়ে যাবে। আইনের পথে তাকে সাজা দেওয়া কোনোভাবেই সম্ভব না। রাতে গোলু অর্জুনকে কল দিয়ে বলে, রঞ্জিত বরুণকে নিয়ে বড় কোনো প্ল্যান করছে, যা হবার কাল সকালে বরুণ জগিং এ যাওয়ার সময় হবে, বলেই কল কেটে দেয়। রাতে রঞ্জিত এক আইসক্রিম বিক্রেতা থেকে বন্দুক কিনে নেয়। পরের দিন সকাল হতেই বরুণ তার 2 জন বডিগার্ডের সাথে জগিং এ বের হয়। অর্জুন হিমেলকে কল দিয়ে বলে, প্রিন্সেপ ঘাটের পেট্রোলিং টিমকে আমি ডাইভার্ট করে দিয়েছি, তুমি কি রঞ্জিতকে দেখেছো? হিমেল বলে, না। অর্জুন বলে, ওকে ওর কাজ করতে দিবে, তারপর অ্যারেস্ট করবে, আর খবরদার ও যেন কোনোভাবেই তোমার নজরের বাইরে না যায়, আর এতে সাধারণ করে মানুষ যেন আহত না হয়। বরুণ পার্কের মধ্যে থেকে জগিং করছে, আর রঞ্জিত পাশেই গাছের আড়ে লুকিয়ে বরুণের এক বডিগার্ডের উপর গুলি করে। অপরজন বরুণকে তার পেছনে নিয়ে গুলি করতে গেলেই রঞ্জিত তাকে গুলি করে মেরে ফেলে। বরুণ দ্রুত সাইডে সরে গিয়ে বন্দুক তুলে রঞ্জিতকে গুলি ছুটে থাকে, কিন্তু রঞ্জিতকে আশেপাশে না দেখে দৌড়ে পালাতে গেলেই রঞ্জিত পিলারের পিছন থেকে তার পায়ে গুলি করে দেয়। সাথে সাথেই বরুণ পড়ে যায়। রঞ্জিত তার কাছে এসে মাথায় গুলি করতেই যাবে, কিন্তু হঠাৎ তার বন্দুকে জ্যাম হয়ে যায় আর বন্দুক কাজ করে না। বরুণ মাটিতে শুয়ে কাকুতি মিনতি করে বলে, রঞ্জিত তুই রাগের মাথায় আছিস, এমন করিস না, আমি তোর বড় ভাইয়ের মতো, কে শোনে কার কথা? গত রাতেই তো
বরুণ অহংকারে অন্ধ হয়ে রঞ্জিতের সাথে গলির কুকুরের মতো ব্যবহার করেছে। হিমেল ততক্ষণে রঞ্জিতকে তার বন্ধুকে নিশানায় নিয়ে নিয়েছে। এখন শুধু অপেক্ষা যে রঞ্জিত কখন বরুণকে মারবে, কারণ এছাড়া এই সাইকো বরুণকে আটকানোর আর কোনো রাস্তা নেই। রঞ্জিতের বন্দুক ঠিক হতেই রঞ্জিত তার দেওয়া কথা মতো বরুণের মাথার ঠিক মাঝ বরাবর গুলি করে সেখানেই মেরে ফেলে। সাথে সাথে হিমেল রঞ্জিতকে গুলি করলে গুলিটা সরে পিলারে লাগে আর রঞ্জিত ভয়ে পালাতে থাকে। হিমেল তার পিছু করে ঠিকই, কিন্তু পাশেই বনের মধ্যে আসতেই গাছের আড়ালে লুকিয়ে যাওয়ার কারণে রঞ্জিতকে আর খুঁজে পায় না। সাথে সাথে অর্জুনকে কল দিয়ে বলে রঞ্জিত পালিয়ে গেছে। বরুণের খুনের খবর ব্রেকিং নিউজ হয়ে যায়। অর্জুন সিএম এর সাথে দেখা করতে আসলে সিএম রেগে বলে, এত বড় একটা ঘটনা ঘটলো, তোমার টিম কি ঘুমাচ্ছিল? অর্জুন বলে, স্যার আমাদের অর্ডার তো ওপর থেকে আসে যে কাকে ধরতে হবে কাকে ছাড়তে হবে, আমাদের শুধু সেই অনুযায়ী কাজ করি। সিএম বলে, তাহলে এত কথা হচ্ছে কেন? রঞ্জিতকে ধরো আর মেরে ফেলো বাস। অর্জুন বলে, এত বড় ঘটনার পরে রঞ্জিত কি করবে সেটাই ভাবার বিষয়। এদিকে সিএমও রঞ্জিতকে মৃত চায়, অর্থাৎ ওর পার্টির কেউ ওকে আর সাহায্য করবে না, আর ওর কাছের সবাইকে সাগর মেরে ফেলেছে, বাকিরা আমার কাছারি দিতে। আর রঞ্জিত এমন না যে সে সারেন্ডার করবে, তাই পালানোর চেষ্টা সে অবশ্যই করবে। প্রশ্ন হলো কলকাতায় এমন কি আছে যে রঞ্জিতকে সাহায্য করবে? নিবেদিতাকে তার দলের লোক কল দিয়ে বলে রঞ্জিত সাগর আর বরুণকে মেরে পালিয়েছে। নিবেদিতা তার বাসায় ঢুকতেই বলে, ঠিক আছে সব খবর আমাকে দিও। কল কেটে অফিসে ঢুকতেই দেখে রঞ্জিত বসা। নিবেদিতা ভয়ে বের হতে গেলেই রঞ্জিত বলে, আরে কথা তো শুনবেন। নিবেদিতা বাধ্য হয়ে বসলে রঞ্জিত সবকিছু তাকে বুঝিয়ে বলে। নিবেদিতা বিরক্ত হয়ে বলে, সাগর আর বরুণকে মেরে ফেলেছ আর ক্যাসেটও গায়েব হয়ে গেছে, তাহলে আমার কাছে তোমার কি কাজ? রঞ্জিত বলে, আরে ওই ক্যাসেটে যা যা ছিল সেই কাজে তো আমিও ছিলাম, তাই না? আমি শুধু একবার মুখ খুললে পুরো সরকার পড়ে যাবে, আপনি শুধু একবার রাজি হলে আমি আপনাকে সিএম বানিয়ে দিব। নিবেদিতা রঞ্জিতকে বিশ্বাস না করলে রঞ্জিত একটা কাগজ নিয়ে বলে, স্পোর্টস মিনিস্টার অঞ্জন ঘোষ 96 সালে তার স্ত্রীর মিসিং রিপোর্ট লিখিয়েছে। আসলে সে নিজেই তার স্ত্রীকে খুন করে বাসার বাগানে পুঁতে রেখেছে। কাগজে ঠিকানা আছে, চাইলে চেক করতে পারেন। নিবেদিতা বলে, তোমার কি চাই তাই বলো। রঞ্জিত বলে, প্রোটেকশন দিবেন আর আমাকে নিরাপদে ইন্ডিয়ার বাইরে পাঠাবেন, সাথে কিছু টাকা। নিবেদিতা রেগে বলে, তোমার এটা কেন মনে হলো যে আমি তোমার মতো একজন খুনিকে সাহায্য করব? আমি তোমাদের মতো নোংরা রাজনীতি করি না। রঞ্জিত বলে, প্রথমত আপনি এত ভালো মানুষ হলে এতক্ষণে আমাকে পুলিশে দিয়ে দিতেন। দ্বিতীয়ত রাজনীতিতে কেউই ধোয়া তুলসী পাতা না, আর আপনার তো ছোটবেলার স্বপ্ন সিএম হবেন, আর এই সরকারকে শেষ করে দেওয়ার জন্য আপনার আমার সাহায্যের দরকার হবে। তাই ভেবে দেখেন, কাল সকাল 9টায় দেখা হবে, লোকেশন মেসেজ করে দিব। রাতে অর্জুনের টিম গোলু আর কুলফিকে ধরে আনলে তারা ভয়ে ভয়ে বলে কোথায় যাবে তা বলেনি, শুধু বলেছে 2-1 দিনের মধ্যে ইন্ডিয়া থেকে পালাবে। নিবেদিতা তীব্র অপরাধ বোধে কান্না করতে করতে সোমকে বলে, আমি কি করব জানি না, তুমি বলো সোম কোনটা ঠিক আর কোনটা ভুল হবে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে অর্জুন এক লোকের থেকে খবর পায় রঞ্জিত গতরাতে সকাল 9টা বাজতেই নিবেদিতা এক রেস্টুরেন্টে রঞ্জিতের সাথে দেখা করতে আসে। নিবেদিতা বলে, তুমি আগে ক্যাসেটগুলো আমাকে দিবে, তারপর আমি তোমাকে সাহায্য করব। রঞ্জিত বলে, এই ভুল আমি দ্বিতীয়বার করব না, বরুণ আমাকে ভালোই শিক্ষা দিয়ে গেছে, তাই আগে আমি বিদেশের মাটিতে পা রাখবো, তারপর আপনি আপনার ক্যাসেট পাবেন, আর এরপর ওই ক্যাসেট দিয়ে সরকার ফেলে দিয়ে ইচ্ছা মতো রাজত্ব করেন, তবে খবরদার ক্ষমতা পেয়ে আমাকে ভুলবেন না। নিবেদিতা বলে, ঠিক আছে সোমবার আমার কর্মচারী হয়ে আমার সাথে ঢাকা যাবে। এদিকে নিবেদিতার লোক রঞ্জিতকে এক মেকআপ আর্টিস্টের কাছে এনে তাকে নতুন এক রূপ দেয় আর নতুন নাম পরিচয়ে পাসপোর্ট বানিয়ে দেয়, সাথে এক ব্যাগ টাকা। পরের দিন সকালে অর্জুন খবরে দেখে বিরোধী দলের নেত্রী নিবেদিতা ঢাকা সফরে যাচ্ছে। অর্জুন বেশ অবাক হয়ে তার টিমকে বলে, 5 দিন পরে নির্বাচন, এখন ক্যাম্পেইন করা বাদ দিয়ে নিবেদিতা ঢাকা কেন যাবে? বিষয়টা কেমন সন্দেহজনক না? রঞ্জিত সৌমিয়াকে অনেক অনুরোধ করে নিবেদিতার নাম্বার ট্যাপ করতে বলে, কারণ সে কয়েকদিন পরে সিএম এর পদের জন্য লড়বে। তার ফোন ট্যাপ হয়েছে বিষয়টা জানাজানি হয়ে গেলে দুজনেরই চাকরি হারাবে। রঞ্জিত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলে নিবেদিতা কল দিয়ে বলে, তুমি সরাসরি এয়ারপোর্টে যাও, আমাদের একেবারে প্লেনেই দেখা হবে। পাবলিকায় যত কম দেখা হবে ততই ভালো। সিকিউরিটি চেকিং এর পর বোর্ডিং গেটে থাকবে, ওখানে কল ডোরকে পাবে বলেই কল কেটে দেয়। সৌমিয়ার সাথে সাথেই রেকর্ডিংটা অর্জুনকে শোনালে অর্জুন বুঝে যায় তার সন্দেহই ঠিক ছিল, তাই দ্রুত তার টিম নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জীবনের প্রথম কোনো ভুল কাজ করছে, তাই নিবেদিতাও বেশ চিন্তায় আছে। এদিকে রঞ্জিত নতুন পাসপোর্ট আর গেট আপ নিয়ে খুব সহজেই এক এক করে সিকিউরিটি পার হতে থাকে। নিবেদিতার গাড়ি এয়ারপোর্টে পৌঁছাতেই অর্জুন তাদের গাড়ি নিবেদিতার গাড়ির সামনে দাঁড় করায়। বাকিদেরকে রঞ্জিতকে খুঁজতে বলে নিজে নিবেদিতাকে বলে এইভাবেই বসে থাকুন। নিবেদিতা বুঝে যায় অর্জুন সব টের পেয়ে গেছে। অর্জুন বলে, তাহলে আপনি আর 10 জনের মতো ভুল পথে পা বাড়ালেন? কি মনে হয় 2 পয়সার খুনের জন্য আপনি সিএম হতে পারবেন? আপনি কি বুঝতে পারছেন আপনি আপনার বিবেক বিক্রি করে দিয়েছেন, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন? কথাটা শোনা মাত্রই নিবেদিতা বুঝতে পারে সে কত বড় পাপ করতে যাচ্ছে। এদিকে অর্জুনের টিম সব জায়গায় খুঁজেও রঞ্জিতকে পায় না, তাই অর্জুনকে জানায়। অর্জুন নিবেদিতাকে বলে, আপনার ঢাকা যাওয়া ক্যান্সেল, আর খুব জলদি দেখা হবে বলে দ্রুত এয়ারপোর্টে এসে রঞ্জিতকে খুঁজতে থাকে। রঞ্জিত তখন কেবলই বোর্ডিং এর জন্য পা
পাস জমা দিয়ে ভেতরে ঢুকবে। অর্জুন পাশ থেকে চলে গেলেও রঞ্জিতকে চিনতে পারে না। রঞ্জিত বেশ ঘাবড়ে দ্রুত পাস নিয়ে ভিতরে হাঁটতে শুরু করলেই অর্জুন পেছন থেকে এসে তার দিকে বন্দুক তাক করে তার দাড়ি টেনে ফেলে দিয়ে টেনে নিতে থাকে। কিন্তু রঞ্জিত কি আর এত সহজে হার মানবে? সে তো অর্জুনের উপর আচমকা হামলা করে দৌড়ে রানওয়ে দিকে আসে। শুরু হয় তুমুল মারামারি। তবুও রঞ্জিত কোনোভাবেই হার মানে না। ক্ষুব্ধ কুকুরের মতো এক দৌড়ে আবারও এয়ারপোর্টে ঢুকে বিমান পুলিশ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে গুলি করে মেরে এক বাচ্চাকে নিয়ে তার দিকে বন্দুক তাক করে পুলিশকে ভয় দেখায়। বাচ্চার জন্য সবাই ভয়ে বন্দুক নামাতেই অর্জুন সবার পেছন থেকে এসে প্রথমে তার পায়ে গুলি করে। হিমেল দৌড়ে গিয়ে বাচ্চাটাকে সেফ জায়গায় নিয়ে গেলে অর্জুন রঞ্জিতের বুকে 4-5টা গুলি করে দেয়। ব্যাস, রঞ্জিত নামক ভয়ানক খুনির চ্যাপ্টার এখানেই ক্লোজ। অর্জুন নিবেদিতাকে অবন্তিকার ভিডিও টেপ দিয়ে বলে রঞ্জিতের ক্যাসেট তো পাননি, তবে এই ক্যাসেটে যা আছে তাতে পুরো সরকার পড়ে যেতে পারে। নিবেদিতা তীব্র অপরাধবোধ নিয়ে বলে আমি যা করেছি তারপর তো আমার জেলে থাকা উচিত। অর্জুন বলে হ্যাঁ এটাই উচিত ছিল, কিন্তু আমার কাছে আপনি ছাড়া আর কোনো অপশন নেই, তাই আমি সবচেয়ে কম যে খারাপ তাকেই বেছে নিলাম। আসলে আমরা সবাই নতুন এক দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চাই, আশা করি আপনি বুঝবেন বলেই বের হয়ে যায়। রাজনীতি বিষয়টাকে মানুষ তার লোভ, অহংকার আর ক্ষমতার লোভ দিয়ে এতটাই নোংরা করে দিয়েছে যে এই নামটা শুনলেই কেমন যেন মন থেকে ঘৃণা আসে। কেন যেন খুব সৎ ব্যক্তিকেও এই রাজনীতি ভয়ানক এক মানুষে পরিণত করে দেয়। অবশ্য এতে দোষটা রাজনীতির না, দোষটা মানুষের, যে কারি কারি টাকার লোভ আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে নিজের বিবেককে বেঁচে দেয়। অথচ আমাদের মতো সাধারণ মানুষেরা সব জেনে বুঝেও শুধু এই আশা নিয়ে বেঁচে আছি হয়তো একদিন এমন কেউ আসবে যে নিজেকে বিক্রি করবে না, বরং দেশের জন্য লড়বে, যে হবে সত্যিকার এক নেতা, যার জন্য নিজের প্রাণ থেকেও দেশটা প্রিয় হবে। এমন এক নিঃস্বার্থ দেশপ্রেমী নেতাকে এই দেশ কি আদেও পাবে? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।